বিশ্লেষক হিসেবে একটু আপনাদের ধারণা বা পর্যালোচনা জানতে চাই। ডক্টর আব্দুল্লাহ মামুন, আপনার কাছ থেকে শুরু করি যে অনেক রকম ধারণা করা হচ্ছে, আপনি আসলে কি মনে করেন কি উদ্দেশ্যে হতে পারে, বা এই যে হামলা, এই ঘটনায় বেনিফিশিয়ারি কারা, খুব সংক্ষেপে শুনি, তারপরে দু একটি মূল প্রশ্নে যাব। এখন পর্যন্ত আমরা যতটুকু প্রোগ্রেস দেখছি এবং যাকে শনাক্ত করা হচ্ছে সম্ভাব্য হামলাকারী হিসেবে, যে সেটি হয়ে থাকে তাহলে তো পুরোটাই চলে যাবে যে এটা আমরা যে কথাটা বারবার বলছিলাম যে পতিত ফ্যাসিস্টের নির্বাচন বানচালের বা দেশকে অস্থিতিশীল করার একটা ষড়যন্ত্র, বা তাদের হাতে অর্থ আছে, অস্ত্র আছে, সেটাকে ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা তৈরি করা, নির্বাচন না হতে দেওয়া, সেদিকে পুরোটা যায়। এবং যদি আবারও বলি যে প্রোফাইল গুলো আমরা দেখছি, যাকে শনাক্ত করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে সেই সম্ভাব্য এই সন্ত্রাসী কাণ্ডটি ঘটিয়েছে, সেটি হয়ে থাকে, সেটি আসলে আরো সুদূর প্রসারী একটা প্রভাব ফেলবে বলে আমি মনে করি। কারণ হচ্ছে যে আপনার আশঙ্কাটা ছিল, কিন্তু এর যে ব্যবস্থা নেওয়ার দিকটা সেটা কিন্তু আমার মনে হয় যে আমরা পুরোপুরি নিতে পারিনি। ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতি যেমন আছে, তেমনি বিপ্লবের পক্ষের শক্তিগুলো যখন নিজেদের মধ্যে তাদের স্বার্থের কারণে দ্বন্দ্বে লিপ্ত হচ্ছে, নির্বাচনে জেতার জন্য একজন আরেকজনকে আক্রমণ করছে, এবং দুঃখজনকভাবে অনেক ক্ষেত্রে আমরা একই ধরনের রাজনৈতিক ভাষা এবং ব্যবহারের প্রয়োগ দেখছি, যেটি আমরা আসলে আশা করিনি। আমি এটি বলছি না যে একেবারেই পরিবর্তিত হয়নি, বরং আমি বলার জন্য দুঃখিত, কিন্তু আমি দেখছি যে প্রধান যে দলটি এই মুহূর্তে আছে বিএনপি, তাদের যে ভাষার ব্যবহার, তারা যেভাবে অন্য দলের যখন তাদের আক্রমণ করা হচ্ছে ভাষার দিক থেকে, এবং তাদের যে ভাষার ব্যবহার, সেটি বরং আমি মনে করি অনেকটা মার্জিত। নাম উল্লেখ না করে অনেক সময় বলা হচ্ছে ব্যক্তিগতভাবে খুব কম নেতাকে আক্রমণ করা হচ্ছে, কিন্তু অন্যদিকে আমরা গুপ্ত গোষ্ঠী, নতুন গোষ্ঠী, বা ইভেন নতুন যে রাজনৈতিক দলগুলো প্রকাশ হলো বা নতুন আত্মপ্রকাশ হলো, তাদের ভাষার ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু আরো শালীনতা আমরা আশা করেছিলাম। এই যে সুযোগটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকই, আপনাদের শিক্ষিকা একজন শেয়ার করেছেন যে আফরোজা আব্বাসের বক্তব্য, মির্জা আব্বাসের স্ত্রী এবং বিএনপি নেত্রী, তিনি আসলে ফাতিমা তাসনিম জুমাকে কিভাবে বলছেন বস্তির মেয়ে, তিনি কি করে জুবাইদুর রহমানের পাশে তিনি এভাবে থাকেন, এটি তার জন্য অনিরাপদ। মানে বিএনপির বিষয়টা, মানে পুরো বিষয়টা তো ঘোলাটে, এটি তো বলতেই হবে। মানে মির্জা আব্বাস সাহেব দেখতে গেলেন হসপিটালে, আপনি সেখানে গিয়ে তার বিরুদ্ধে যেভাবে স্লোগান দিলেন, এটা তো, এই বিপ্লব তো আমরা চাইনি আসলে। এবং এই ধরনের মানসিকতা, এ ধরনের আচরণ তো পরিহার করতে, ওই কথাটা আমি বলছি যে কারণে কিন্তু আমরা ধরে নিচ্ছি এই মুহূর্তে হাইপোথেটিক্যালি যে যাকে শনাক্ত করা আছে সে আওয়ামী লীগ, এবং তারা তো এই সুযোগটি নেবে যখন অনৈক্যটা তৈরি হচ্ছে, শুধুমাত্র ভাষার ব্যবহার না, কাজের ক্ষেত্রেও তো হচ্ছে, এই অনৈক্যের সুযোগটা নেবে। ওই জন্যই বলছিলাম যে এটার ইফেক্ট কিন্তু সুদূর প্রসারী। আর একটা হচ্ছে, এরপরে আসি যে আমরা তো বলি যে নন ট্রেডিশনাল এন্ড ট্রেডিশনাল সিকিউরিটি, এটা তো নন ট্রেডিশনালটা বললাম। ট্রেডিশনালের জায়গাটা দেখেন, আমরা যেটা করতে পারিনি সেটা হচ্ছে পৃথিবীতে যখন এ ধরনের গণ অভ্যুত্থান হয়, এটার পরবর্তীতে এ ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিপ্লবীদের প্রতি হুমকি, এটা একদম খুব সাধারণ বিষয়। আমি দুটো ছোট উদাহরণ আপনাকে দিই। দেখেন, তিউনিসিয়াতে যখন বেন আলীর পতন হলো তখন 11 সালে, ওখানেও কিন্তু বিপ্লবের প্রধান যে দুজন নেতা ছিলেন, সেখানে একটি হত্যাকাণ্ড ঘটে তিউনিসিয়াতে, এবং চরম আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। আমার ধারণা আপনাদের দুজনেরই মনে আছে যে তিউনিসিয়ার শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা বলি যে তিউনিসিয়া ন্যাশনাল ডায়ালগ কোয়ার্টেট নামে একটা অর্গানাইজেশন, একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করা হয়েছিল, যারা কিন্তু পরবর্তীতে নোবেল পুরস্কার পেয়েছে 2015 সালে গিয়ে। এবং তারা কি করেছিল, এখানে প্রতিনিধি ছিল শ্রমিকদের, শিল্পপতিদের, মানবাধিকার কর্মী, সুশীল সমাজ, আইনজীবী, সবাইকে নিয়ে একটা প্ল্যাটফর্ম হয়েছিল। এবং তারা যেটা করেছিল যে দলগুলো বিপ্লবে অংশগ্রহণ করেছে তাদের মধ্যে যখন এ ধরনের দ্বন্দ্ব সংঘাত হচ্ছে, এই প্ল্যাটফর্মটি সফলভাবে 2014 সালে একটি ভোটের দিকে নিয়ে যায়, এবং পরবর্তীতে একটা নতুন সংবিধানও কিন্তু উপহার দেয়। তো এই যে মেকানিজম গুলো, আমরা অনেক উদাহরণ, আমি ইউক্রেনের উদাহরণ দিতে পারি আপনাকে, রুয়ান্ডার উদাহরণ দিতে পারি, দক্ষিণ আফ্রিকার উদাহরণ দিতে পারি, একটু আগে আমরা ইনফর্মালি কথা বলছিলাম। আমরা কিন্তু এখান থেকে শিক্ষা নিই, আমরা একটা এত বড় গণ অভ্যুত্থান হয়েছে, সেটাকে আমরা ট্রেডিশনাল সিস্টেমে ম্যানেজ করার চেষ্টা করছি। দেখেন, আরেকটা উদাহরণ আপনাকে আমি দিই, ইউক্রেনে ট্রেডিশনাল সিস্টেমে আসলে কতটা ম্যানেজ করার চেষ্টা করছে সেটা নিয়েও আমি প্রশ্ন করব, ম্যানেজ করার চেষ্টাটাই আসলে কতটা আছে সেটা নিয়েও আমি প্রশ্ন করব। কিন্তু আপনি বলছিলেন যেটা, ওটা আগে একটু শুনি, যে যেহেতু যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি আওয়ামী লীগ, আসলে সাবেক ছাত্রলীগ নেতা তিনি একজন, তাকে গ্রেপ্তার করা হয়নি, দুঃখিত, শনাক্ত করা হয়েছে, ফলে দায় যাচ্ছে হচ্ছে আওয়ামী লীগের প্রতি। কিন্তু এই সাবেক ছাত্রলীগ নেতা, তিনি ওসমান হাদির এত ঘনিষ্ঠ, তিনি
যে তিনি ওসমান হাদির সাথেই ছিলেন প্রচারণার, এবং শুধু প্রচারণা না, এর আগেও তাকে ওসমান হাদির খুব কাছে একদম ডান পাশে ডান হাতের মতো আর কি বসে থাকতে তাকে দেখা গেছে। মানে একজন সাবেক ছাত্রলীগার, এবং ইনি সাধারণ ছাত্রলীগের না, গত বছরের নভেম্বরে, 1 বছর আগে প্রায়, তিনি ব্যাংক লুটের ঘটনায় অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হলো, যেখানে কোনো মামলা থাকে না। ছাত্রলীগের কর্মী, পটিয়া থানার কথা মনে আছে আমাদের, যে তাকে গ্রেপ্তার করতে হবে বলে থানায় দেয়, থানা তাকে না নেওয়ার কারণে থানা ভাঙচুর হয়ে গেল। সেখানে একজন ছাত্রলীগের, সাবেক ছাত্রলীগের নেতা, সে অস্ত্র নিয়ে ব্যাংক লুটে গেছে, সে জামিন পেয়েছে, সে এসে ওসমান হাদির সাথে এসে মানে তার এত ঘনিষ্ঠতা, এটাই কেন? এটাই তো না, দুটো হতে পারে। এটা হচ্ছে যে একটা তো সস্তাভাবে যেটা হয়তো আপনি আমাকে বলার জন্য বলছেন, সেটি হচ্ছে যে সবাইকে দলে ভেড়ানোর একটা প্রবণতা। জেনে হাদি এটা করেছে আমি এটা বিশ্বাস করি না, অথবা না জেনেই করেছে। কিন্তু এই যে সুযোগ সন্ধানীরা, আর একটা নতুন গুপ্ত শ্রেণী তৈরি হচ্ছে, এই সুযোগ সন্ধানীরা, তাদের ক্ষেত্রে কিন্তু যে কথাটা আপনি বললেন সেটা আমি সামারাইজ করি, এদের বিষয়ে সচেতন থাকতে হবে যেন এই ধরনের ঘটনা না ঘটে। দ্বিতীয় হচ্ছে যে কেউ আসলেই আমি দলে নিব, এখন স্ক্রিনিং না করে এই সময়। এবং সবচেয়ে দুটো জিনিস আপনার একটু আমি বলি, এটা হচ্ছে যে একটা হচ্ছে তো সে ডাকাতি করতে গিয়ে ধরা পড়লো, 3 মাসে ছাড়া পেলো, 2টি অস্ত্র র্যাব ধরেছে, এটাও একটা আশ্চর্যজনক ঘটনা। আর দ্বিতীয় হচ্ছে যে এত বড় ঘটনা, সে পোস্টে ছিল, লাস্ট কমিটিতে ছিল, একটা ছোটখাটো পোস্টেও ছিল না, একটা বড় পোস্টে ছিল, থানা লেভেলে, সেন্ট্রাল লেভেলে। সেটাও না, একটা মন্দের ভালো হচ্ছে যে এখন এটার ভাবনাটা নতুন করে একটা ঘটনার উপর আসলেও, যে আমি যেটা বললাম যে আপনার এই নিরাপত্তাটা দরকার ছিল, এখন চিন্তা তো করা হচ্ছে। আর হচ্ছে যে এই অস্ত্র দিয়ে দেওয়া অবশ্যই এটা বাস্তবসম্মত নয়, এবং আমি এটা একটা কথার কথা বলেই মনে করি। এটা কার কোথা থেকে সেটা আমি জানি না, বাট এক একজন প্রার্থীকে অন্তত একজন গানম্যান, যখন আমরা বলি একজনের সঙ্গে একজন, অন্তত সেটা হতে পারে। এবং এটা উদাহরণ আপনি বললে পাকিস্তানে এবং আফগানিস্তানে কিন্তু এটা আছে, যে গানমান দিয়ে দেওয়া, আফ্রিকাতে আছে, যদিও এটা খুব কথাটা বলতেই লজ্জা হচ্ছে আমাদের যে আমরা এগুলোর কথা পিছিয়ে যাচ্ছি কিনা। এটা এই ঘটনার পরে সেই লজ্জার চেয়ে বড় হচ্ছে নিরাপত্তা, এবং গানম্যান দেয়া যেতে পারে, এবং সংখ্যা খুব বেশি প্রয়োজন হবে বলে আমি মনে করি না, এবং সেটা একটা বাস্তবসম্মত সলিউশন। তুষার ভাই খুব ক্রিটিক্যালি অ্যানালাইজ করলেন যে ওইটা বাস্তবসম্মত সলিউশন আসলে নয়। কিন্তু নিরাপত্তা এখন দিতে হবে যারা প্রার্থী তাদের, এবং যারা বিপ্লবের সম্মুখ সারিতে ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তাদেরও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের, এবং সেই কাজটি বোধহয় আর কাল বিলম্ব করার কোনো সুযোগ নেই। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? কারণ আমি আপনাকে শুনতে পাচ্ছি না। আমরা শুনতে পাচ্ছি আপনাকে। জি, আপনি ডক্টর আব্দুল নূর তুষার, আপনিও যদি রেশ ধরে কিছু বলেন, কারণ আমি প্রশ্নটা করতে পারছি না কথা থেকে, আমি কথাটা শুনতে পাই নাই। আমি টেকনিক্যাল, উনি যেটা বলেছেন যে মোটা দাগে আমার যে অ্যানালিসিস এবং তার মতামত একই, তবে পাকিস্তান আফগানিস্তানে এরকম বিষয় রয়েছে যে তারা গানম্যান দেন, তো ওইরকম একটি ব্যবস্থা আমাদের দেশে চালু হওয়া কি আসলে আমাদের পিছিয়ে যাওয়া না এগিয়ে যাওয়া, এটাই তিনি বলেছেন। আমি এটার সাথে একমত যে আমরা তো পেছনের দিকে হাঁটছি। আমরা যদি 91 সালে, 96 সালে, 2001 সালে শান্তিপূর্ণ নির্বাচন করতে পারি, 2008 সালেও করতে পারি, তাহলে আজকে এত বছর এগিয়ে এসে আজকে আমরা একটা শান্তিপূর্ণ নির্বাচন নিজেরা করতে পারছি না, যেখানে কিনা দলগুলি একে অন্যের প্রতি বন্ধুভাবাপন্ন। বিষয়টা আমার কাছে খুবই দুঃখজনক মনে হচ্ছে, কেননা এখানে তো জুলাই বিপ্লবের বিপরীতের কোন শক্তি নির্বাচন করছে না। এখানে যারা নির্বাচন করছেন তারা, আমরা কি লাইভে যাচ্ছি? আমরা লাইভে আছি ডক্টর আব্দুল মামুন। আমি এটা যোগ করতে চাচ্ছিলাম তুষার ভাইয়ের সঙ্গে, সেটা হচ্ছে যে কথাটা বললো যে এটা দুঃখজনক, এবং আমরা এটা চাই না। এই নির্বাচন, আফগানিস্তানের রেফারেন্সটা আমি এনেছিলাম, কিন্তু একই সাথে এটাও কিন্তু দুঃখজনক। সেটা হচ্ছে যে এই সন্ত্রাসী যদি হাদির উপর আক্রমণ করে থাকে, এবং সে তো আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের চিহ্নিত একজন নেতা, যদি এটা আমার ঠিক হয়ে থাকে, তাহলে দেখেন যে আওয়ামী লীগ 15 বছর তো নির্বাচন হতে দেয়নি, শত শত মানুষকে হত্যা করলো, পঙ্গু করলো, আহত করলো। সেই আওয়ামী লীগ আবার আর এক নির্বাচন যেন না হয় তার সমস্ত ইন্তজামের প্রচেষ্টাটা করছে, যে আশঙ্কাটা আমরা বারবার বলছিলাম, যে তাদের টাকা আছে এবং তাদের একটা কর্মী বাহিনী বা নেতা কর্মীরা সক্রিয় বা উস্কানিও আছে। তাহলে আমি খুবই দুঃখিত যে শেখ মুজিবুর রহমানের দল আজকে এখানে এসে একটা এমন জায়গায় অবতীর্ণ হচ্ছে যে তাকে তো একবার হত্যা করা হলো, দ্বিতীয়বার আবার এমন জায়গায় অবতীর্ণ হচ্ছে যে বাংলাদেশের গণতন্ত্র প্রক্রিয়া যেন চালু না থাকে বা কোনো না কোনো ভাবে ব্যাহত হয়, সেটার সমস্ত যে ব্যবস্থা সেটা করার চেষ্টা করছে। এটা এক ধরনের অসুস্থতা, এটা রাজনৈতিক শিষ্টাচারের শুধু বহির্ভূত নয়, এটা রাজনৈতিক অসুস্থতা বলে আমি মনে করি। যদি এই ঘটনাটা ঠিক হয়ে থাকে এবং এটা তদন্তে পেলে বেরিয়ে আসবে যে কারা এর অর্থের যোগানদাতা, কারা এর পরিকল্পনাকারী। সবচেয়ে দুঃখজনক ব্যাপারটা হচ্ছে ওটাই, যেটা বলছিলাম আমি, যে
তিনটি ইলেকশন তো করতেই দিল না। এখন যখন একটা ইলেকশনের দ্বার প্রান্তে এত ত্যাগ তিতিক্ষার পরে, উৎখাতের পরে, বিদেশ চলে যাওয়ার পরে, এই ফ্যাসিস্ট উৎখাত হওয়ার পরে, তখন আবার নির্বাচনকে ব্যাহত করার জন্য চেষ্টা করা হচ্ছে। সেই এই রাজনৈতিক দলটির ভবিষ্যৎ চিন্তা, চেতনা, ধারণা, মন এবং এখনকার যারা নেতৃত্ব দিচ্ছে এই দলটির, তাদের আসলে মানে ভাববার যে আর সুযোগ নেই এই ঘটনাটি যে সত্যি হয়ে থাকে সেটা আবার প্রমাণিত, এবং কোনোভাবেই তারা বাংলাদেশের মঙ্গল বা বাংলাদেশের মানুষের মঙ্গল, রাজনৈতিক মঙ্গল এটা চায় না। নিশ্চয়ই আপনি যেটি বলছিলেন যে যদি মানে তিনি আওয়ামী লীগের চিহ্নিত নেতা, কিন্তু ওইখানে প্রথম থেকে সেই প্রশ্নটাই, মানে ওই সন্দেহটা দূর করাটাও খুব জরুরি। নিশ্চয়ই তদন্তে এটা দূর হয়ে আসবে যে এই চিহ্নিত নেতা হাদির এত কাছে কিভাবে আসলো, সরকারের এত প্রিয় হয়ে গেল কি করে যে তাড়াতাড়ি জামিন পেয়ে যায়, যেখানে একদম শুধুমাত্র ছাত্রলীগ করে তারাও জামিন পায় না, নাকি আসলে ইনি তেমন কোনো ছাত্রলীগ নেতা যিনি আসলে সাদিক কায়েম যেমন ছাত্রলীগে ছিলেন, যেমন সার্জিস আলম ছাত্রলীগে ছিলেন, তেমন কোনো আসলে ছাত্রলীগ নেতা ইনি কিভাবে এত কাছে বসে মানে এত ঘনিষ্ঠ হন, সব সময় তার কাছে থাকেন, সেই প্রশ্নটা করেই যাচ্ছি। নিশ্চয়ই সেটি তদন্তে বেরিয়ে আসবে। অবশ্য বেরিয়ে কতটুকু আসে সেটা নিয়ে প্রশ্ন আমি এই জন্য হয়তো বলছিলাম, এটাও একটা হয়তের জায়গা। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেখেছেন নিশ্চয়ই, প্রথমে জিজ্ঞাসা করা হচ্ছিল নির্বাচন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, তিনি আসলে পেঁয়াজের দাম আর আলুর দাম নিয়ে কথা বলতেই বেশি কমফোর্টেবল ফিল করছিলেন, যা হোক পরবর্তীতে বললেন। এখন আমি আসলে এদিকে যাচ্ছি যে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে যখন এই অবস্থা, অনিরাপত্তা নিয়ে যখন এত কথা হচ্ছে, তখন ডক্টর মামুন, তারেক রহমান 25শে ডিসেম্বর ফিরবেন বলে ঘোষণা দেয়া আছে, ফিরতে পারবেন তো? না, আমরা চাই, আমাদের একজন নেতা দরকার, এবং আমি সব এই মুহূর্তে যারা বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলে তাদের প্রতি পক্ষ বা কোনো পক্ষ, কিন্তু তুষার ভাই একটু আলোচনা করলো যে পিছিয়ে দেয়া, ইলেকশন হওয়া না হওয়া, নানান গুজব ছড়ানো, কমফোর্টেবল টাইম বা টাইম বাই করা, নানান ধরনের কথা বলছে, যেটা আমরা হাদির ঘটনাতে দেখলাম যে 5 মিনিটের মধ্যে কেউ স্ট্যাটাস দিয়ে দিচ্ছে হাসপাতালে। আমাদের মির্জা আব্বাসকে যেভাবে অশালীন মন্তব্য করা হয়েছে, আর যেভাবে তার প্রতি তেড়ে যাওয়া হচ্ছে, মব তৈরি করা হয়েছে, এই যে পক্ষটি, আমি জানি না আমি 100% নিশ্চিত কিনা, বা আমি 99% নিশ্চিত যে তারেক রহমান দেশে আসার পরে এই পক্ষটিও একটা উত্তর পেয়ে যাবে, এবং তারেক রহমানের দেশে আসাটা আমাদের নির্বাচনের দিকে যে গুটি গুটি করে পায়ে আমরা এগুচ্ছি তার মোটামুটি আমি বলতে পারি একটা ফাইনাল স্টেপ হবে। উনি আসলে মোমেন্টাম চেঞ্জ হবে, উনি আসলে, যেটা আমি বললাম, কিন্তু ওইখানে গার্ডিয়ানশিপটা লাগবে তারেক রহমানের, যে উনি শুধুমাত্র বিএনপির নেতা না, উনি বাংলাদেশের নেতা হিসেবে আসবেন এবং নির্বাচনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। এরপরে অন্যান্য চ্যালেঞ্জ, অন্যান্য কথা বলে আমাদের সুযোগ হবে। ফাইনালি যে পয়েন্ট আমি অ্যাড করতে চাই, যে এই যে ওনাকে ভয় দেখানো, নির্বাচন পেছানো, যেটাই হোক না কেন এই ঘটনা যদি হয়ে থাকে, আমি বিশ্বাস করতে চাই না যে এটা তারেক রহমানের আশাটা পেছাবে। কিন্তু একই সাথে এটাও বলে রাখতে চাই যে তারেক রহমান দেশে ফিরছেন, তার নিরাপত্তার দায়িত্ব কিন্তু সরকারেরও আছে, তার দল বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করছে, কর্মীরা গার্ড দিবে, উনি জনসেবা করবেন, সারা দেশে যাবেন, কিন্তু সরকারের দিক থেকে যেন কোন রকম শিথিলতা না থাকে। কারণ মনে রাখতে হবে তারেক রহমান বাংলাদেশে এই মুহূর্তে ত্রাতা হিসেবে আবির্ভূত হওয়ার কোনো বিকল্প নেই, এবং সেক্ষেত্রে বিদেশি শক্তিগুলো অনেক ক্ষেত্রে সক্রিয় থাকতে পারেন, সেখানে কিন্তু সরকারের ভালো রকম ভূমিকা রাখতে হবে। অনেক ধন্যবাদ ডক্টর মামুন। আমি ডক্টর আব্দুল লতিফ স্যার, আপনার কাছ থেকেও সেই প্রশ্ন যে তারেক রহমান আসলে মানে এই ঘটনা কি নতুন কোনো বার্তা দেবে? তারেক রহমান ফিরতে পারবেন তো, ফিরবেন তো 25 তারিখ, কি মনে হয় আপনার? তারেক রহমান 25 তারিখে ফিরবেন এই ঘোষণাটি কেবল 25 তারিখে আমরা নিশ্চিত হতে পারবো, বা 24 তারিখে যখন তিনি রওনা দিবেন, তার আগে তো আসলে এটা এত নিশ্চিত করে আমাদের পক্ষে বলা সম্ভব না। এটা বলতে পারবেন তার পরিবার। আমি মনে করি যে তিনি যেদিনই ফিরে আসুন, তার ফিরে আসাটা প্রয়োজন, কিন্তু সে ফিরে আসার তারিখটা তিনি নির্ধারণ করবেন এবং তিনি তার সুবিধাজনক সময় পূর্ণ নিরাপত্তা সহকারে ফিরবেন। ফেরা দরকার কেন? একটি দরকার হচ্ছে তার দল, যেহেতু প্রধান যিনি তিনি অসুস্থ, এবং একজন সেন্ট্রাল নির্দেশদাতা বা নির্দেশদাতাদের একজন কোঅর্ডিনেটর হিসেবে একজন লিডার খুবই দরকার। ফলে এই নির্বাচন যদি সামনের দিকে এগোতে হয় এবং বেগম জিয়া যদি এরকম অসুস্থ থাকেন, তাহলে তো একজনকে এই হালটা ধরতে হবে, এবং সেক্ষেত্রে তারেক রহমান অত্যন্ত উপযুক্ত এই কাজটির জন্য, কারণ তিনি তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তিনি তো আসলে বিকল্প। ফলে আমার মনে হয় যে তিনি 25 তারিখে না ফিরলেও তাকে নির্বাচনের আগে ফিরতে হবে। সেটা 25 তারিখ তিনি কেন বেছে নিয়েছেন এটা তিনি বলতে পারবেন, তবে তারিখটা খুব সিগনিফিকেন্ট, কেননা এটা খ্রিস্ট ধর্মাবলম্বীদের ক্রিসমাস দিবস, বড়দিন, এবং এই দিনে পৃথিবী উত্তর গোলার্ধে প্রবল আনন্দের মধ্যে থাকে, এবং আমাদের এখানেও যারা খ্রিস্ট ধর্মাবলম্বী তারা একটা আনন্দের মধ্যে, একটা উৎসবের মধ্যে থাকেন। তো তিনি যদি ফেরেন, এটা একটা চমৎকার দিন। এই দিনে বাংলাদেশ টেলিভিশন চালু হয়েছিল 1964 সালে, এবং এটা
বাংলাদেশ টেলিভিশনের জন্মদিনও, এবং একই সাথে এই দিনটা ভিন্নভাবেও খুবই গুরুত্বপূর্ণ, কেননা এরকম একটি দিনে আহ, আহ, সাধারণত লিডার কামস, তাই না? একটা সময় পৃথিবীতে একজন লিডার এসেছিলেন, একজন প্রফেট এসেছিলেন এই দিনটাতে। তো এটা একটা সুন্দর তারিখ, উনি যদি আসেন চমৎকার তারিখ আমার কাছে মনে হয়েছে। তারপরে ধরুন উনি যদি 31 তারিখ আসেন, সেটাও সুন্দর তারিখ, 1 তারিখে আসলেও সুন্দর তারিখ, নববর্ষের প্রথম দিন, তাই না? মানে তারিখ উনি আসলেও সেটা সুন্দর তারিখ হবে। তবে আমি বারবারই বলবো যে নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার জন্য আমাদের সকলকে চেষ্টা করতে হবে। আমরা সব দায় দায়িত্ব কোনো নেতার ঘাড়ে, কোনো নেত্রীর ঘাড়ে, কোনো দলের ঘাড়ে চাপিয়ে দিতে পারি না। নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব আসলে বর্তমানে যিনি বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা মন্ত্রী পরিষদ অর্থাৎ উপদেষ্টা পরিষদের সদস্যরা আছেন, এবং তার অধীনে যে প্রশাসন এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, সোজা কথা তারা নির্বাচনের পরিবেশ নিশ্চিত করবেন। উনি আসবেন নির্বাচনের পরিবেশ ঠিক করার জন্য না, উনি আসবেন নির্বাচন করার জন্য। জি, এই যে নির্বাচন পরিবেশ নিশ্চিত করার কথা বলছেন ডক্টর তুষার, এখানে দেখলাম আমরা যে এই ঘটনার পরপর প্রধান উপদেষ্টার সাথে সব রাজনৈতিক দলগুলো গিয়ে বৈঠক করলো। সেটি অবশ্য আমরা দেখেছি প্রশিক্ষণ বিমান ক্র্যাশ করলো, সবাই মিলে বৈঠক করে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের কথা বলেন। এখন আমরা দেখলাম, তবে এটি একটা বিশেষ পরিস্থিতি নিশ্চয়ই, সেখানে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের কথা বলছেন, যেখানে কিছু মানে তার আগে আপনারা যেটি সমালোচনা করছেন, এক পক্ষ আরেক পক্ষকে নানানভাবে দোষারোপের জায়গায় চলে গেল, তারপরে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের কথা বললো। কিন্তু এই ঐক্যবদ্ধ হওয়াটা কি আসলে এই যে অনিরাপদ পরিস্থিতির কথা নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেটিকে বদলাতে ইতিবাচক জায়গা রাখতে পারে বলে মনে করেন? মানে যে বার্তা তারা দিচ্ছে যে ঐক্যবদ্ধ, তারা ফ্যাসিবাদ বিরোধী ঐক্য তারা হচ্ছেন, কি মনে হয়? ফ্যাসিবাদের বিরুদ্ধে তো আবার আজকে ইন্টারনেটটা ঠিক আছে, আমি একটু আপনার প্রশ্নটা সবাই, নেই। কোন দেশ আছে যে বা কোন মানুষ বারবার ইন্টারনেট ঝামেলা করছে মনে হয়? আসলে আজকে ইন্টারনেটটা খুব ঝামেলা করছে। হ্যাঁ, ফ্যাসিবাদের বিরুদ্ধে তো সবাই, আপনারা নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে? জি, পাচ্ছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে তো সবাই, এবং এই মুহূর্তে যারা নির্বাচনে আছেন, নির্বাচনকে নিয়ে পরিকল্পনা করছেন, অংশ নেবেন, যারা আয়োজন করছেন, প্রত্যেকেই তো ফ্যাসিবাদের বিরুদ্ধে। ফলে বিরুদ্ধ শক্তি আছে, কিন্তু তাদের মধ্যে ঐক্য নাই। এখন এই ঐক্যটা তৈরি হতে পারতো যদি আদর্শিকভাবে এদের মধ্যে মিল থাকতো, কিন্তু রাজনৈতিক দলগুলি তো আসলে আদর্শিকভাবে একই আদর্শে পরিচালিত নয়, এবং তাদের মধ্যে বৃহৎ মৌলিক প্রশ্নে পার্থক্য আছে। জাতীয়তাবাদের প্রশ্নে পার্থক্য আছে, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সেটা নিয়ে পার্থক্য আছে, আপার হাউস লোয়ার হাউস পিআর নিয়ে পার্থক্য আছে, ঐক্যে কারা অংশ নিতে পারবেন না সেটা নিয়ে পার্থক্য আছে, বিভিন্ন নেতা নেত্রীর সম্পর্কে এক দলের মধ্যে আরেক দলের রিজার্ভেশন আছে, এবং এই গত 15 মাসে ঐক্য বিনষ্টকারী বা 16 মাসে ঐক্য বিনষ্টকারী প্রচুর উপাদান তৈরি করা হয়েছে। সিনিয়রদেরকে গালিগালাজ করা হয়েছে, জুনিয়রদেরকে বকাবকি করা হয়েছে, নানান ধরনের কটূক্তি করা হয়েছে, ট্যাগের রাজনীতি করা হয়েছে। মানে যেই কাজগুলি করা হয়েছে এগুলি সবই ঐক্য বিনষ্টকারী। যে দুঃখজনক বিষয়টি ঘটেছে সেটি হচ্ছে ঐক্য তৈরি করার চাইতে ঐক্য বিনষ্টকারী উপাদান আমরা বেশি বেশি দেখতে পেয়েছি, এবং এটা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। জি, আমি ডক্টর মামুন, আমি এখানে একটু তারেক রহমান সাহেবের যে কথাগুলো আসলো, আমি বারবার হাইলাইট করছি, আমি জানি না দর্শকরা কিভাবে নিচ্ছেন, কিন্তু আমি খুব আন্তরিকভাবে এবং বাস্তবতার নিরিখে এই কথাটা বলছি। যে জায়গাটা শেষ করলেন তুষার ভাই, যে খুবই দুঃখজনক যে আমরা আমাদের ওই জুলাই ধরা পড়েছিলেন, তো তখন কেউ জানতো না যে এই অস্ত্র অবৈধ, এটাকে বৈধ ছিল। তো তার মানে কি এই লোক কি করে মুক্তি পেয়ে এসে আবার একদম একটা গুরুত্বপূর্ণ প্রার্থীর পাশে সে বসে থাকতে পারলো, আড্ডা দিতে পারলো, এমনকি প্রচারণা তো অংশ নিতে পারলো? কিভাবে এটা হলো? এটা তো একটা অদ্ভুত বিষয়। জি, এটাই সেই সন্দেহটাই, মানে সমীকরণটা এটাই জটিল করে তুলছে। তাছাড়া সমীকরণটা হয়তো সহজই হয়ে যেত। শেষ প্রশ্নের দিকে করি, আপনাদের দুজনের কাছে যুক্ত হয়েছেন ডক্টর মামুনও, যে আজকে আসলে ইন্টারনেট আমাদের কোনোভাবে ফেভার করছে, খুবই সহযোগিতা করছেন আমাদেরকে। জি, যেটি প্রশ্ন করতে চাচ্ছি যে এই একটা অনেক দিনের পুরনো প্রশ্ন, নির্বাচন হবে তো, সেই প্রশ্নটা তফসিল ঘোষণার পরে একরকম থেমে গেল, যে ঠিক আছে হচ্ছে, তাহলে একটা আশ্বস্ত হচ্ছে সবাই যে নির্বাচন হচ্ছে। ডক্টর মামুন, এই ঘটনার পরে তার কদিন আগে আবার বিএনপির নেতা একজন প্রার্থী চট্টগ্রামে, সেখানেও হামলার ঘটনা ঘটেছে। এটি তফসিল ঘোষণার পরপরই এরকম একটা খুবই আলোচিত ঘটনা। সামনে নাকি আরো টার্গেট আছে বলে এরকমও শোনা যাচ্ছে। সাংবাদিক জুলকার নাইন সাহেব তিনি লিখছেন যে 80 জন আততায়ীকে গত কয়েক মাসে অনুপ্রবেশ করিয়েছে, ভারত থেকে অনুপ্রবেশ হয়েছে। এই যে তথ্যগুলো, তাতে আসলে সামনে নির্বাচন আসলেই হবে তো? আর তারপরে তো আর দেশের মধ্যে আছে যারা আসলে নির্বাচন চায় না বলে আমরা জানি। আমি কি আপনারা কি শোনা যাচ্ছে আমাকে? শুনতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি। না, আসলে এখানে একটা আতাতাই ঢুকে গেছে আজকে আমাদের ইন্টারনেটের মধ্যে। যেটি প্রশ্ন
প্রশ্নটা আমি প্রশ্নটা শুনেছি। না, প্রথম হচ্ছে যে আমি যে কথাটা বলছিলাম একটু আগে, আমি রিলেট করে বলি যে এই জন্য আমি মনে করি যে ঐক্যের যে কথাটা আমরা বলছিলাম সেখানে তারেক রহমানের ফিরে আসাটা জরুরি, এবং যেটা আবারও আমি জোর দিতে চাই যে নির্বাচন হবে না হবে, আস্থা অনাস্থা অনিশ্চয়তার দিকে নিয়ে যাওয়া যে পক্ষটি চেষ্টা করছে, সেক্ষেত্রে ওনার আসাটা জরুরি। আর আমি মনে করি যে নির্বাচনে তফসিল ঘোষণার পরে যে কথাটা একটু আগে আমি বলছিলাম যে এই আশঙ্কাটা শেষ পর্যন্ত থাকবে, কিন্তু এখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য খুব গুরুত্বপূর্ণ। এবং একই সাথে আমি আমার মনে হয় যে 2-3 মিনিট পাবো বোধহয়, শারমিন আপা। মানে খুব না, আসলে 2-3 মিনিটের খুব সময়। 1 মিনিট হলে আমি একটু বলতে চাই। এই যে আমরা দীর্ঘদিন থেকে বললাম পুলিশের মধ্যে, আমলাদের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা যারা ফ্যাসিস্টের দোষর, দীর্ঘদিনের বেনিফিশিয়ারি। আপনি দেখেন 2014 সালে যখন ইউক্রেনে আমরা যেটাকে বলি ইউরোমাদান, অর্থাৎ ইউরোপ থেকে বের হয়ে যাওয়ার, যখন ইয়ানুকোভিচ বোধহয় নামটা আমি যদি ঠিক মনে করে থাকি, উৎখাত হলো, তখন একটা ল করা হলো 14 সালে, বলা হলো গভর্নমেন্ট ক্লিনজিং ল, অর্থাৎ যারা বিভিন্নভাবে দোষরের সাথে ছিল তাদের মিনিমাম শাস্তি বলা হলো 10 বছর চাকরি থেকে দূরে থাকা। কোন ব্যবস্থা নিয়েছেন আপনি? এখন 18 মাস পার করে এসে এখন নির্বাচনের দিকে গিয়ে আপনার পুলিশের মধ্যে বসে আছে, প্রশাসনের মধ্যে বসে আছে, বিভিন্ন জায়গায় বসে আছে, এরপর আবার ইন্ডিয়া থেকে টাকা ঢালা হচ্ছে, আতাতাই পাঠানো হচ্ছে, নানান ঘটনার মধ্যে দিয়ে আমরা আছি। আমরা টক শোতে, লেখাতে, বক্তব্যে বিভিন্ন সময় জিনিসগুলো তুলে ধরেছি। সেই আশঙ্কাগুলোই কিন্তু এখন সামনে আসছে। সমাধানের যে জায়গাটা আমরা সেটাও বলা দরকার, সেটা হচ্ছে একটাই কথা, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য, এবং সেই ঐক্যের ক্ষেত্রে সবাইকে ছাড় দিতে হবে। আর এবং এই ঐক্যকে মধ্যস্থতাকারী যে জায়গাটা সেটা সরকারকে নিতে হবে। গতকালও আমরা যেটা দেখেছি যে সব দলকে উনি বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, যে একসাথে ঐক্যবদ্ধ থাকতে। এই ঐক্যবদ্ধের জায়গাটা স্বার্থকে দূরে রেখে ঐক্যবদ্ধ হওয়ার জায়গাটা যদি মজবুত করতে আমরা না পারি, তাহলে কিন্তু নির্বাচন নিয়ে যে আশঙ্কার কথা আমরা বলছি এটা শেষ দিন পর্যন্ত থাকবে। এবং আশা করব যে ঐক্যটা আরো দৃঢ় হবে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে, সরকারের সাথে লিয়াজোটা আরো স্ট্রং হবে, এবং আমরা 12ই ফেব্রুয়ারি একটা নির্বাচন দেখতে পাবো। ডক্টর মামুন, অনেক ধন্যবাদ। সেই ঐক্যের কথা আসলে যখন এভাবে মিটিং হয় তখন খুব সুন্দর করে আমরা শুনি, সুন্দর সুন্দর কিছু ভাষাও শুনি, কিন্তু মাঠের বাস্তবতায় গিয়ে দেখি ঐক্য সম্পূর্ণ। আমি ওই জন্যই বলছি নিজেদের স্বার্থের জায়গাটা ছাড় দিয়ে এটা করতে হবে। জি, ডক্টর আব্দুল নূর তুষার, আপনার কাছেও ওই একই প্রশ্ন, মিলিয়ন ডলার প্রশ্ন। নির্বাচনটা অনিশ্চিত, মানে এখনো কি অনিশ্চয়তা থাকে, বিশেষ করে এই ঘটনার পরে, তফসিল ঘোষণার পরে যে পরিস্থিতি? নির্বাচন যদি অনিশ্চিত হয়ে যায় ও নির্বাচন না হয়, তাহলে এই জুলাই অভ্যুত্থানের মূল জায়গাটি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং জুলাই অভ্যুত্থানের গ্রহণযোগ্যতা কমে যাবে। সাধারণ মানুষ গণতান্ত্রিক ভাবে নেতা নির্বাচিত করতে চায়, সেটি যারা ভোটে দাঁড়িয়েছিলেন তারা আসলে সেই কাজটি করে ফেলতেন, এবং গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হয়ে আসার পর তারা এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, সরকার পরিচালনার ক্ষেত্রে যে ক্ষমতা এনজয় করতেন, সেই ক্ষমতাটি হতো একেবারেই সরাসরি জনতার কাছ থেকে আসা। ফলে বহু সিদ্ধান্ত তারা অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে নিতে পারতেন, যেটি এখন কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এবং এরকম একটি অবস্থা বজায় থাকলে আসলে আমাদের জীবন বিপর্যস্ত হবে, আমাদের রাজনীতি বিপর্যস্ত হবে, অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হবে, এবং একই সাথে এমন বিদ্বেষ সমাজে তৈরি হবে যে বিদ্বেষ দূর করার জন্য আমাদেরকে দীর্ঘ সময় কাজ করতে হবে। বাংলাদেশের এখনকার পরিস্থিতিতে এইরকম বিদ্বেষ, ঘৃণা কিংবা এইরকম প্রতিশোধের বীজ চাষাবাদ করা আসলে সঠিক নয়। জি, একদম শেষ প্রশ্ন, শেষ ভাবছিলাম এখানেই শেষ করব, কিন্তু এই লাইনটা আমি শেষ করতে চাই এক লাইন করে। এখন আপনাদের মনে হচ্ছে, ওই প্রিএমপ্টিভ অ্যাকশনের মানে লেজ ধরে প্রশ্নটা করি, যে এখন মনে হচ্ছে সরকার সামনের দিনের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে? স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টার যে বক্তব্য, তার যে অ্যাটিটিউড দেখা যাচ্ছে, তিনি আসলে আলু পেঁয়াজের দাম নিয়ে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। ডাক্তার তুষার, মনে হচ্ছে প্রিএমশন কোথাও সফল হয় না। প্রিএমশন হচ্ছে কিছু মানুষের ধারণা ভিত্তিক এবং তথ্য ভিত্তিক আগে থেকে নেওয়া কাজ। প্রিএমপ্টিভ অ্যাকশন আর প্রিএমপ্টিভ মেজার দুইটা দুই রকম। এখন এই সন্ত্রাস কিংবা নিরাপত্তা তো প্রিএমশনের কিছু না। নির্বাচনের সময় পূর্ণ নিরাপত্তা এবং গভীর নিরাপত্তা, 3, 4, 5 স্তরের নিরাপত্তা তৈরি করাটা তো একটা প্রয়োজনীয় কাজ। এটা তো প্রিএমশনের কিছু নাই, তাই না? ফলে আমি মনে করি যে এটা একটা ম্যান্ডেটরি দায়িত্ব এই মুহূর্তে, যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। এবং এই ডেভিল হান্ট 2 আবার শুরু হচ্ছে, সেটি কার্যকর হবে? আমি জানি না আসলে ডেভিল হান্ট 1 কি করেছিল, 2 শুরু হয়েছে, 3 হবে, এটা যেহেতু কিছু হবে না। ইফ দ্য ডেভিল লিভস ইন ইওর হেড, যদি আপনার মাথার মধ্যে ভূতের বাসা হয়, তাহলে তো আপনি কোনোভাবে সেই ডেভিলকে দূর করতে পারবেন না। এবং ইংরেজিতে তো এই প্রবাদটাই আছে, an idle brain is a devil's workshop। তো
আসলে তো ভূতের বাসা তো অলস মস্তিষ্কের মধ্যে বাসা বাঁধে। এখন প্রশ্ন করলে যদি পেঁয়াজের দাম চলে আসে, তাহলে পেঁয়াজের দাম জিজ্ঞেস করলে আমরা আইন শৃঙ্খলা বিষয়ক উত্তর পাবো। তাহলে জিজ্ঞেস করতে হবে যে আসলে এখন পেঁয়াজের দাম কত, তখন হয়তো আমরা প্রকৃত অর্থে একটা উত্তর পাবো। কিন্তু পেঁয়াজের দাম জানারও প্রয়োজন নাই। আর এই প্রশ্নগুলি এতবার করতে হচ্ছে যে এই প্রশ্নগুলি গুরুত্ব হারিয়ে ফেলছে, কেননা এই প্রশ্নগুলির উত্তর যখন এইভাবে দেওয়া হয় তখন জনমনে ধারণা তৈরি হয় যে অবহেলা হচ্ছে, মানুষের চাহিদাকে অবহেলা করে কোন একটি নির্দিষ্ট ভাবনাকে বাস্তবায়িত করার চেষ্টা চলছে। এই ধারণাগুলি ভালো না, এগুলি আমাদের আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে। আমাদের জীবন তো শেষ প্রান্তের দিকে, কারণ আমরা 50 অতিক্রম করেছি। কিন্তু যারা কালকে জীবন শুরু করছে তাদের জন্য একটা বিষময় পরিবেশ এবং একটা একটা নরক সম পরিবেশ তৈরি হবে। এই নরকে তাদেরকেই বাস করতে হবে যে নরক তারা তৈরি করছেন। জি, অনেক ধন্যবাদ ডক্টর তুষার। ডক্টর মামুন, সামনে 30 আসলে সেকেন্ড 30 সেকেন্ড আমি বলি, দেখেন 30 সেকেন্ডে 30 সেকেন্ডই বলবো। দেখেন, পৃথিবীর ইতিহাসে আপরাইজিং হয়েছে, কোনখানে ইলেকশন পূর্ব নিরাপত্তা ব্যবস্থায় ট্রেডিশনাল সিকিউরিটি সমাধান দিতে পারেন। আবারও বলি, আমি রুয়ান্ডার কথা বললাম, ইউক্রেনের কথা বললাম, আপনাকে আফ্রিকার কথা বলতে পারি, আপনাকে যে কোনো আরব বসতি পরে দেশগুলোর কথা বলতে পারেন। এখানে নন ট্রেডিশনাল সিকিউরিটি ইলেকশনের নিরাপত্তা এনে দিয়েছে। আপনি নাগরিক সমাজকে, স্থানীয় সমাজকে, সম্প্রদায়কে, রাজনৈতিক দলকে কিভাবে যুক্ত করলেন তার উপরে নির্ভর করেছে এই দেশগুলোর পলিটিক্যাল ট্রান্সফরমেশন বা ইলেকশন পূর্ব নিরাপত্তা ব্যবস্থা। আমি নির্বাচন কমিশনে যখন আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদেরকে, সেখানে বলেছি, টকশোতে রেগুলার বলছি, ব্যক্তিগত পর্যায়ে বলছি, আপনার টকশোর মাধ্যমে আবারও বলি যে নন ট্রেডিশনাল সিকিউরিটি যখন কোনো দেশে আপরাইজিং হয় তার পলিটিক্যাল ট্রান্সফরমেশনে কাজ করে না। এখানে ট্রেডিশনাল সিকিউরিটি কাজ করে না, দুঃখিত, ট্রেডিশনাল সিকিউরিটি কাজ করে না। যতই ডেভিল হ্যান্ড 3-4 করেন হবে না, আপনাকে নন ট্রেডিশনাল সিকিউরিটি জায়গাটা জোরদার করতে হবে। রাজনৈতিক ঐক্যর প্রয়োজন হবে, সামাজিক প্রতিষ্ঠানকে যোগ করতে হবে, ধর্মীয় প্রতিষ্ঠান যোগ করতে হবে, স্থানীয় নেতৃবৃন্দকে যোগ করতে হবে, বিভিন্ন সোসাইটি ক্লাবকে যুক্ত করতে হবে। তাহলে আপনি ওই আকরা অ্যাকর্ডের কথা বলি আমি সবসময়, যে ঘানাতে যেটা শান্তি আকরা অ্যাকর্ড বলে এটাকে, যে একটা শান্তি তৈরি করার জন্য সামাজিক প্রক্রিয়া নিশ্চিত করার মাধ্যমেই ঘানার পলিটিক্যাল ট্রান্সফরমেশন হয়েছিল, কেনিয়াতে হয়েছিল। আমাদেরও সেরকম করতে হবে। নন ট্রেডিশনাল সত্য হয়ে থাকে তাহলে প্রথমে এটার মেডিকেল এভিডেন্স লাগবে, এবং সেই মেডিকেল এভিডেন্স আছে কিনা এটা আসলে তাকেই বলতে হবে। জি, ডক্টর আব্দুল তুষার, অনেক ধন্যবাদ। এই জন্যই আসলে এই মেডিকেল এভিডেন্স, এই কথাটুকু বুঝবার জন্যই প্রশ্নটা করছিলাম যে যেহেতু চিকিৎসাধীন আছেন, এভিডেন্স তো কিছুটা বের হয়ে আসবার কথা কিনা নাকি না, সেটাই একটু বোঝার চেষ্টা করছিলাম আমি। না, জিনিসটা এত সহজ না শারমিন, এইভাবে প্রশ্ন করলে আসলে হয় না, এইটা অনেক বিরাট ব্যাপার। যারা টক্সিকোলজি পড়েছেন তারা জানেন যে বিষের প্রকার ভেদ আছে, বহু ধরনের বিষ প্রয়োগের ব্যবস্থা আছে। ফলে এটা এত সহজে যারা চিকিৎসা করছেন তারাই বের করে ফেলবেন, ব্যাপারটা এরকম না। এটা যদি কেউ অভিযোগ মানে করেন ডিটেক্ট তাহলে করা তার নাও কাছে যেতে পারে, প্রমাণ থাকতে এটি হবে। বিষয়টা এমন যে চিকিৎসা না, প্রক্রিয়া এটা ডিটেক্ট তাহলে নাও বুঝতে হতে হবে পারে। যে নিয়ে এটা অভিযোগ করেছেন তাকে বলতে হবে কার কাছ থেকে শুনেছেন, কি ধরনের প্রয়োগ করা হয়েছে বলে তিনি জানেন, এবং কারা করেছে বলে তিনি জানেন, কখন করা হয়েছে বলে তিনি জানেন। তাহলে তিনি সেটা তো পরীক্ষা বলছেন করলে না, পাওয়া যাবে। তিনি তো বলছেন না, কিন্তু তিনি তো বলছেন না, কিন্তু তিনি যেহেতু একটা অভিযোগ করে তুলেছেন, মানে রেখেছেন, এবং অভিযোগটা অভিযোগ খুবই কি তিনি সিরিয়াস বলছেন না? এই জন্যই অভিযোগটাকে আমি, একটা বলা না। হ্যাঁ হ্যাঁ বলছেন, কিন্তু তিনি তো এটি বলছেন না যে আসলেই করা হয়েছে কিনা, কিভাবে করা হয়েছে, কারা করেছেন। এই জন্যই আসলে মানে মেডিকেল এভিডেন্স যে শব্দটা ব্যবহার, সেটিতে বের হয়ে আসার কথা কিনা, নাকি আসলে এমনও হয় যে আসলে বের হওয়া সম্ভব না। এই প্রশ্নটা আসলে এরকমই, যে খুব আপনাকে স্পষ্ট উত্তর আবারও বললাম যে সম্ভব না, খুব টক্সিকোলজিতে স্পষ্ট বিভিন্ন উত্তর ধরনের সম্ভব বিষ না। আছে। কিছু জি বিষ একভাবে বের হবে, কিছু বিষ আরেকভাবে বের হবে। কাউকে যদি পয়জনিং করা হয় তাহলে সব পয়জন তো একই পয়জন না। তাহলে বলতে হবে তো তাকে কি কি ধরনের বিষ প্রয়োগ করা হয়েছে বা কে করেছে, তো খুঁজতে হবে তো, তাই না? আগে তো এটা জানতে হবে। সাপ কামড় দিলে আপনি তো জানেন নিশ্চয়ই যে সাপটাকে ধরে আনতে হয়। সাপ কি সাপ তাহলে বোঝা যায়, অথবা দাঁতের গঠন দেখে বের করতে হয় যে কোন সাপ কামড় দিয়েছে। জি সাপটাকে পাওয়া গেলে সবচেয়ে ভালো। তো সেই ডক্টর রকম, আব্দুল তুষার, হ্যাঁ, অনেক সব সাপ ধন্যবাদ। কামড় দিলে তো একই বিষ না। সাপের বিষ জি নিউরোটক্সিক হয়, হিমোটক্সিক হয়। জি ঠিক আছে। জি জি, অনেক ধন্যবাদ। চিকিৎসকদের কাছ থেকে কোনো বক্তব্যের বিষয় আমরা পাচ্ছি না। ডক্টর আব্দুল আল মামুন, আপনার কাছ থেকেও আপনি যদি এই বিষয়ে একটু বলেন, সেটি আমরা শুনতে আগ্রহী হব। এবং আসলে প্রশ্নটা একটু অসুন্দর প্রশ্ন হতে পারে, তারপরেও আসলে এই সময় জিজ্ঞাসা করি যে আমরা কথা বলছিলাম অনুষ্ঠানটা শুরু হওয়ার আগে, একটা ক্লাইম্যাক্স পরিস্থিতি চলছে রাজনীতিতে বা দেশে। এই পরিস্থিতিতে বেগম জিয়া যদিও খুব ফিজিক্যালি সক্রিয় নন রাজনীতিতে, তারপরেও তাকে দেখা যায়, তার ব্যাপারে শোনা যায়, এটিও একটা মানে স্বস্তির ব্যাপার নিশ্চয়ই রাজনীতিতে। কিন্তু তিনি যদি, তার বয়স হয়েছে, নানান বাস্তবতা, ডক্টর আব্দুল তুষারও বলছিলেন যে এই সময় রিকভারি আসলে অত সহজ হয়ে ওঠে না। আসলে যদি রাজনীতিতে মানে এই সময় তার থাকা এবং না থাকা বিষয় কোনটার বাস্তবতা কেমন, প্রভাব কেমন দেশের বর্তমান পরিস্থিতিতে?
না, ধন্যবাদ আপনাকে। আসলে তো খালেদা জিয়া এবং বাংলাদেশের গণতন্ত্র এ দুটো একসাথে মিলে সবসময় একাকার, এবং তাকে যে আপসীন নেত্রী বলা হয় তার কারণ এটি হচ্ছে যে বাংলাদেশে যখনই গণতান্ত্রিক উত্তরণের প্রয়োজন হয়েছে, গণতন্ত্রে আঘাত এসেছে, উনি সামনে দাঁড়িয়েছেন, এবং যে কারণে আমরা সবাই ওনার জন্য প্রার্থনা করছি। আমি আপনার অনুষ্ঠানের যারা দর্শক দেখছেন তাদের অনুরোধ জানাবো তার জন্য প্রার্থনা করার জন্য, দোয়া করার জন্য, যেন আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সুস্থতা দান করে। আমি ব্যক্তিগতভাবে তার জন্য দোয়া করবো যেন উনি সুস্থ হন। এই কারণেই যেটা আপনি বললেন যে তার শূন্যতা পূরণ হবার মতো নয়। উনি 9 বার, আমার যদি ভুল না বলে থাকে, আমি এরশাদের সময় 7 বার এবং পরবর্তীতে আরো 2 বার, 111-এর পরে 1 বার এবং 18 সালের পর তো দীর্ঘ সময় উনি জেলে থাকলেন। সো এটা এই জন্য আমি বলছি যে যখনই দেখেন এই যে জেলে যাওয়ার যে প্রক্রিয়াটা, বা যখনই ওনার উপর নির্যাতন নেমে এসেছে, তখনই আসলে জাতি এবং দেশ একটা অনিশ্চয়তার মধ্যে ছিল। এখন আমরা টানেলের শেষ প্রান্তে আলো দেখতে পাচ্ছি, যখন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে বলে আমরা আশা করছি। কিন্তু ওনার উপস্থিতিটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, আমরা অধ্যাপক ইউনূসকে অনেক শ্রদ্ধা করি, কিন্তু এই মুহূর্তে সম্ভবত আর্গুয়েবলি নয়, দ্ব্যর্থহীন কণ্ঠেই বলা যায় যে কারো মুখ থেকে যদি কোনো কথা আসে যে এটা অবশ্য পালনীয়, সেটা বোধহয় সম্ভবত বেগম খালেদা জিয়া, বা জাতির যে কোনো বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার মতো এবং সবাই মেনে নেবেন, এটা আমি জামাত ইসলাম এবং এনসিপি কে ইনক্লুড করেই বলছি। যে জাতির যদি সেরকম সংকট দেখা দেয়, মাঝে মাঝে যে আমরা অনিশ্চয়তার কথা শুনছি, সেটা সামরিক বাহিনী হোক বা রাজনৈতিক দলগুলো হোক, নতুন দল হোক, যেই হোক, বাম দলগুলো হোক, ওনার প্রতি শ্রদ্ধা জায়গাটা কিন্তু অনেক বেশি। একজন ফ্যাসিস্ট ওনাকে আস্থা করে নিক্ষেপ করতে চেয়েছিলেন, তিনি নিক্ষিপ্ত হয়ে আজকে সবার ঘৃণার পাত্র হয়ে পার্শ্ববর্তী দেশে মৃত্যুদণ্ডের যে বোঝা সেটা মাথায় নিয়ে বসে আছেন। কিন্তু আজকে দেখেন, আপনি সোশ্যাল মিডিয়া দেখেন, হাসপাতালের সামনে দেখেন, যতটা না বিএনপির কর্মীরা দোয়া করছে, তার জন্য প্রার্থনা করছে বিভিন্ন ধরনের মানুষ, তাতে সাধারণ মানুষ এতে বেশি উদ্যোগী হচ্ছে। ছোট্ট একটা উদাহরণ আপনাকে দিই। আমি একটি হলের প্রভোস্ট, আপনি জানেন আমি সলিমুল্লাহ মুসলিম হলের দায়িত্বে আছি এই মুহূর্তে। আজকে সন্ধ্যায় এই হলের যিনি জিএস, তিনি অন্য একটি দল করেন, তিনি আমাকে ফোন করে অনুমতি এবং সাহায্য চাইলেন, তিনি খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল আয়োজন করতে চান। সেটা কিন্তু আমার যতদূর মনে হয় ছাত্র দলের ছেলেরা আমার সঙ্গে যোগাযোগ করেনি যে দোয়া মাহফিল করবে। কথাটা এই জন্য বললাম, আমি ছাত্র দলের দোষ খুঁজছি না, আমি কথাটা একটা উদাহরণ হিসেবে দিলাম যে ছোট ইউনিট একটা হলের, সেখানে কিন্তু অন্য একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠন তারা বলছে যে তারা দোয়া করতে চান। এই কথাটা থেকে এই কারণে আমি বললাম যে এর অর্থটা দাঁড়ায় যে উনি কতটা অনিবার্য, যে রাজনীতিবিদ, সামরিক বাহিনী, সরকার বা যারা অন্যান্য দলগুলো এখন সক্রিয়, এবং তাদেরও ছাত্র সংগঠন সবারই কিন্তু চাওয়া যে খালেদা জিয়া দীর্ঘজীবী হবেন। এবং এমন একটা মুহূর্তে আজকে আমরা দাঁড়িয়েছি যখন ওই যেটা একটু আগে বললাম যে একজনের কথা শুনতে পারে গোটা জাতি, এবং আমি এটা দ্ব্যর্থহীন কণ্ঠেই বলতে চাই যে খালেদা জিয়া যদি যে সংকটগুলো আমরা আশা করছি সামনে, ইভেন নির্বাচন হয়ে যাওয়ার পরে যে আশঙ্কাটা আমরা করছি যে বিএনপি জামাত হয়তো মুখোমুখি হবে, এনসিপি মাঠে থাকতে পারে, একটা অস্থিতিশীল বাংলাদেশের দিকে আমরা যেতে পারি, তার জন্য খালেদা জিয়ার বেঁচে থাকাটা খুব জরুরি। কারণ একজন অবিসংবাদিত নেতায় উনি পরিণত হয়েছেন, এবং ওনার জায়গাটা কিন্তু এই মুহূর্তে পূরণ করা সম্ভব না, এবং যে কারণে আমরা তার দীর্ঘায়ু কামনা করি। আমি দুটো উদাহরণ আপনাকে দেই, ওনার চারিত্রিক দুটো উদাহরণ। আমরা জানি যে উনি রাজনীতিতে আসাতে খুব বেশি আগ্রহী ছিলেন, এবং যখন 92 সালের 3রা জানুয়ারি উনি বিএনপির প্রথম সদস্য ফর্ম পূরণ করেন, তার আগে কিন্তু লম্বা একটা অধ্যায় আছে। এবং 84-তে গিয়ে কিন্তু উনি, আমি যদি ঠিক মনে থাকে আমার, 84-র 10ই মে উনি দলের চেয়ারপারসন হয়েছিলেন, এবং কখনো অতি উৎসাহী রাজনীতিবিদ উনি ছিলেন না। প্রেসিডেন্ট জিয়া মারা যাওয়ার পরে 30 এপ্রিলের পরে উনি সহজেই রাষ্ট্রপ্রধান হতে পারতেন, প্রেসিডেন্ট হতে পারতেন, উনি হননি। যখন 21শে জানুয়ারি বিএনপির পরবর্তী 82 সালের 21শে জানুয়ারি যখন বিএনপির প্রধান নির্বাচনের কথা আসে, তখনও কিন্তু যখন সাত্তার সাহেব ওনার কাছে গেছেন, গিয়ে বলছে যে আমি দলের প্রধান থাকতে চাই, তখন বিএনপি কে রক্ষা করা অনেক বড় একটা দায়িত্ব ছিল। কারণ অনেকে ইতিমধ্যেই সাত্তারের মন্ত্রিসভায় চলে গেছে, পিছনে এরশাদের একটা বড় ষড়যন্ত্র ছিল যেন উনি রাজনীতিতে না আসতে পারেন। এই ছোট্ট গল্পটা আমি এই জন্য বলছি, তাহলে বোঝা যাবে যে প্রেক্ষাপটটা কত গুরুত্বপূর্ণ ছিল। পরে দেখেন 7ই নভেম্বর 1982-তে উনি প্রথম জনসম্মুখে আসেন। তারপরে আর একটা অ্যাপিয়ারেন্স ছিল আমার যদি মনে পড়ে হিস্ট্রি বই থেকে, যে 28শে সেপ্টেম্বর 1982 আমাদের জাতীয় সংসদ ভবনের এই ভবনের উদ্বোধনের বিষয় ছিল। তখন উনি সাজিদুর রহমান, প্রেসিডেন্ট সাত্তার এবং উনি প্রথম সারিতে আসেন। তখন থেকে কিন্তু উনি আমাদের রাজনীতির পোস্টার উম্যান,
এটাই ইনফরমেশনটা আমি এই জন্য দিলাম। এবং উনি যে প্রক্রিয়ায় বিএনপিতে এসছেন কোনো জোর জবরদস্তি করেনি। প্রথমে উনি সাত্তার সাহেব প্রেসিডেন্ট ছেড়ে দিয়েছেন, দলের প্রধানের পদ ছেড়ে দিয়েছেন, উনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন, পরে 84-তে এসে উনি দলের প্রধান হয়েছেন। উনি কখনো কোনো পদের জন্য লালায়িত ছিলেন না। ওই যে বললাম যে ছবিটার কথা বললাম, আপনি ছবিটা দেখবেন, বিভিন্ন জায়গায় প্রকাশ এটা আগে হয়েছে। 2 নাম্বার, আপনি এরশাদ বিরোধী আন্দোলনের সময়, পার্টিকুলার 86 ইলেকশনের সময় সব দলকে ইলেকশনে চলে গেল আওয়ামী লীগের সঙ্গে। ওনার হিসাব কিতাব অনেকে ভুল মনে করতো, কিন্তু উনি সব ভুল প্রমাণ করে, এবং 90-এর ইলেকশনকে সবাইকে ভুল প্রমাণ করে উনি ক্ষমতায় এসেছিলেন। এটা গেল 1 নাম্বার স্টোরি। 2 নাম্বারটা হচ্ছে দেখেন 14 সালের নির্বাচনে যখন শেখ হাসিনা ওনাকে বললেন যে আপনি, তার আগে আরেকটা অধ্যায় বলতে হবে আসলে খালেদা জিয়া সম্পর্কে, সেটা হচ্ছে 1/11 এর পরে। হ্যাঁ 30 সেকেন্ড। 1/11 এর পরে উনি একজন চলে গেলেন দেশের বাইরে, হুমকি ধামকি দিতে থাকলেন। উনি কিন্তু বলেছিলেন যে আমি দেশ ছেড়ে কোথাও যাবো না, কারণ এই দেশে জনগণের উপকার, এই দেশ, এই গণতন্ত্র রক্ষা করতে হলে আমাকে দেশে থাকতে হবে। উনি যান নাই। 14 নির্বাচনে দেখেন যে সবাই আমরা, এবং আমারও মনে হয়েছিল তখন আমি তরুণ শিক্ষক, যে উনি বোধহয় ভুল করলেন। স্বরাষ্ট্র মন্ত্রীর, স্বরাষ্ট্র উপদেষ্টার পদ দেওয়া হবে, শেখ হাসিনা থাকবেন, ভাগযোগ হবে এবং একটা নির্বাচন হবে, এবং সবাই কিন্তু আমরা ভুল প্রমাণিত হয়েছে, উনি ঠিক প্রমাণিত হয়েছে। এই যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, যেটা যে কারণে তাকে আপসী নেত্রী বলা হয়, সেই আপসীনতার জায়গা এবং রাজনীতিকে বোঝা, জাতির জন্য সঠিক সিদ্ধান্ত দেওয়া, এটি ওনার রাজনীতির যে কেরিয়ার, যুগে যুগে উনি এটা প্রমাণ করেছেন। সেজন্যই কিন্তু খালেদা জিয়া এখন যে ক্রান্তিকালে, ওই যে বললাম জিয়াউর রহমানের মৃত্যুর পরে, 86-তে, 90-এ, 1/11 এর পরে, এখনো ওনার মতো প্রজ্ঞাটা দরকার। এবং আরেকটা জিনিস বলে রাখি, বিএনপি, তারেক রহমান সাহেব অনেকদিন থেকে অ্যাক্টিং প্রেসিডেন্ট, রেসপেক্ট রেখেই বলছি, 3টি আসনে ওনাকে কিন্তু এমপি ক্যান্ডিডেট করে বিএনপি বা নির্বাচনে নেমেছে। এটার অর্থ হচ্ছে যে বিএনপি খালেদা জিয়ার ইমেজ এবং তার যে ব্যক্তিত্ব এবং জাতির কাছে গ্রহণযোগ্যতা, সেটা বোঝার জন্য ওই যে 1982 সালের 28শে জানুয়ারি উনি গিয়েছিলেন সংসদ ভবন উদ্বোধন করতে, জাতির সামনে প্রথম প্রকাশ হয়েছিলেন, নট অ্যাজ এ ফার্স্ট লেডি, অ্যাজ এ লিডার। সেই জায়গাটাতে কিন্তু আমরা সবাই ওনাকে এখনো রাখি, এবং বিএনপি এখন অ্যাজ এ দল রাখছে, সেজন্য এত মানুষের ভিড়, এত মানুষের আকুতি। তা তো বটেই। কিন্তু আপনি যে বলছিলেন যে তিনি আসলে সেই 11 সময় তার বিদেশে যাওয়া, তিনি দেশ ছেড়ে যাবেন না, আওয়ামী লীগের আমলে যখন তিনি জেলখানায় গেলেন তখনও নাকি তার কাছে প্রস্তাব ছিল যে তাকে বিদেশে চলে যাওয়ার প্রস্তাব ছিল, কিন্তু তিনি সেটাতেও যান নাই। অন্যদিকে আমি ডক্টর আব্দুল নূর তুষার, আপনার কাছ থেকে শুরু করি, এই প্রসঙ্গে নিশ্চয়ই আমি আসবো ডক্টর আব্দুল্লাহ মামুন আপনার কাছেও, যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি বিদেশে আছেন এবং তার একটি স্ট্যাটাস এখন খুব আলোচনায় আসছে, কারণ বেশ কদিন যাবৎ শুনছিলাম তিনি কয়েক সপ্তাহের মধ্যে আসবেন, সামনের মাসে আসবেন, শিগগিরই আসবেন এই কথাটা তার মুখ থেকে শুনেছিলাম আমরা। কিন্তু এখন যখন বেগম জিয়ার অবস্থা এতটা সংকটাপন্ন, তখন তিনি লিখছেন ফেসবুক পোস্টে যে আমি একটু কোটি করি, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান করবে বলে আশাবাদী। আমি ডক্টর আব্দুল নূর তুষার আপনার কাছে জানতে চাই, আসলে কি বাধা, কি শঙ্কা, কার নিয়ন্ত্রণাধীন, মানে তার একক নিয়ন্ত্রণাধীন না, এবং কেন স্পর্শকাতর? আপনার কাছে কি বিশ্লেষণ, আপনার বিশ্লেষণ জানি। ব্যক্তির বক্তব্যকে বিশ্লেষণ করতে বললে একজন ব্যক্তিকে এটা হয় না। আপনি যদি কোনো একটা দলের কথা বলেন, কোনো একটা সিদ্ধান্তকে আপনি যদি বলেন যে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, এটার ভালো মন্দ কি হতে পারে, সেটা নিয়ে কথা বলা যেতে পারে। কেন উনি এটা নিচ্ছেন এটা তো উনিই জানবেন। নিশ্চয়ই উনি এই সিদ্ধান্তটা নিচ্ছেন, তার পেছনে কারণ আছে। আমি একটা সহজ সাধারণ প্রশ্ন করি, মা অসুস্থ, একজন পুত্র কি আদতেই সেই রকম জোরালো কোনো কারণ না থাকলে বল প্রয়োগ ছাড়াও এই প্রশ্নটা বারবার করাটাও আসলে অসমীচীন। আমি তবুও করতে চাই ডক্টর আব্দুল্লাহ মামুন, আপনার কাছ থেকেও একটু এই মানে অসমীচীন প্রশ্নটাই করে একটু জানতে চাই, আসলে কি অ্যানালাইসিস, কি মনে হয় কি বাধা থাকতে পারে? সেটি কি নিরাপত্তাজনিত, সেটি কি রাজনৈতিক, মানে একটা আমরা তো একটা অ্যানালাইসিসে যেতে চাই, এবং তার একক সিদ্ধান্ত না, কেন স্পর্শকাতর, আপনার কি মনে হয়? দেখুন, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে এই প্রশ্নটি করার অধিকার আসলে আমাদের সবার আছে, এই কারণে আমি বলছি, এবং প্রশ্নটি খুবই প্রাসঙ্গিক এবং এটা আলোচনাও করা যেতে পারে। আমি এই কারণেই বলছি যে আপনি শুধু তারেক জিয়া বা জিয়া পরিবারের মধ্যে বা বিএনপির মধ্যে সীমাবদ্ধ এখন নেই। ধরে নিলাম, আল্লাহ মাফ করুন, যে খালেদা জিয়ার কোনো সমস্যা হলো,
সেক্ষেত্রে কিন্তু এই দেশের ভরসার জায়গাটা হয়ে উঠবেন তারেক রহমান। এটা আমি একটু আপনাকে আন্ডারলাইন করতে বলবো। তার মানে বোঝাতে চাচ্ছি প্রশ্নটা করার অধিকার আমাদের আছে, কিন্তু তার যে দেশে ফেরা না ফেরার বিষয়টা, এর সঠিক সিদ্ধান্তটাও তাকে নিতে হবে। সমস্ত আবেগ, সমস্ত অনুযোগ, অভিযোগ, সমস্ত রিস্কের উপরে গিয়ে যখন উনি ভালো মনে করবেন ওনাকে সিদ্ধান্তটা নিতে হবে। এটি হচ্ছে প্রথম কথা। এবং সেখানে আমি মনে করি যে সবার, অনলাইন অফলাইনে আমাদের সবার অধিকার আছে তারেক রহমানকে জিজ্ঞেস করার যে উনি কবে দেশে ফিরবেন। কিন্তু যেটা করা যাবে না, এই দেশে ফেরার নামে ওনাকে প্রশ্নবিদ্ধ করে সমালোচনাটা করাটা আমি মনে করি অন্যায়, কিন্তু প্রশ্নটা করা অন্যায় নয়। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে আসলে কি তারেক জিয়া ফিরলে, প্রথম কথা তারেক জিয়া একজন সাধারণ সন্তান নন। উনি এই মুহূর্তে দেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক, কিন্তু উনি আবেগের জায়গাটায় খালেদা জিয়া হয়তো বা তো তাকে ওনার যে উনি দেশে এসে অন্যান্য সাধারণ মানুষের মতো মায়ের সেবা শুশ্রূষা করতে হবে এই প্রযুক্তির দিকে, সেটি আমি ব্যক্তিগত আসলে মনে করি না। এটি হচ্ছে দ্বিতীয় কথা। কারণ আমি নিশ্চিত উনি এখন যে সিদ্ধান্তগুলোই এভার কেয়ারে হচ্ছে প্রত্যেকটির সাথে উনি যুক্ত। আজকে যে এয়ার অ্যাম্বুলেন্সের কথা হচ্ছে, ইংল্যান্ডে যাওয়ার কথা হচ্ছে, বলা হচ্ছে না পরবর্তীতে যাবে, মির্জা ফখরুল অন্য স্টেটমেন্ট দিলেন, যদিও তারেক রহমান একজন উপদেষ্টা বলেছেন এক কথা, মির্জা ফখরুল অন্য কথা বললেন। সবকিছু মিলে আসলে উনি যে যোগাযোগে থাকছেন এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। এর আগেও যখন খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হয়েছে উনি পুরো প্রক্রিয়ায় যুক্ত ছিলেন। উনি এয়ারপোর্টে এসে নিজে মাকে নিয়ে গেছেন এবং সেটাই হওয়া উচিত বলে আমি মনে করি। তৃতীয়ত আর একটা বিষয় যে এখন যে ধরেন টাইম টু টাইম উনি আইসিইউ তে আছেন, হয়তো খালেদা তারেক রহমান গিয়ে একবার দেখতে পারেন, হ্যাঁ আবেগের জায়গাটা ভিন্ন, যে ছেলে দেশে আছেন, কিন্তু ওখানে গিয়ে বসে ওরকম মায়ের সেবা শুশ্রূষা করার সুযোগ আছে সম্মত নেই। এটা তুষার ভাই, আপনি আমার মা যেই থাকুক সেই সুযোগটা ছিল না। সমালোচকদের এই বিষয়গুলো ভাবতে হবে। চতুর্থ আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করি, তৃতীয় আসলে এটা, সেটা হচ্ছে যে তারেক জিয়াকে দেশে ফিরতে গেলে তার ব্যক্তি তারেক জিয়া, পরিবার তারেক জিয়ার বাইরে, দল তারেক জিয়ার বাইরে দেশ এবং আন্তর্জাতিক অঙ্গনের কিছু ভাবনা তার মাথায় থাকতে হবে এই মুহূর্তে দেশে ফেরার জন্য। এটা এই জন্য বলছি যে সেটা যদি না থাকে তিনি একজন যোগ্য নেতা হিসেবে বহিঃপ্রকাশ তার হবে না, বরং ইমোশনাল একজন সাধারণ সন্তান, সাধারণ মানুষ হিসেবে তার বহিঃপ্রকাশটা হবে। চতুর্থ পয়েন্ট আমার এই কারণে এখানে গুরুত্বপূর্ণ। আমরা তার বাবা এবং মায়ের ক্যারেক্টারটা একটু অ্যানালাইজ করার চেষ্টা করি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি এমন হতো যে তার সন্তানদের কথা চিন্তা করতেন এবং ঢাকা একবার নিতে আসতেন এবং তারপরে তার ব্যাটল ফিল্ডে নিতে যেতেন, তাহলে কিন্তু স্বাধীনতার ঘোষক তিনি হতে পারতেন না। এবং যে মুহূর্তে তিনি ঘোষণা দিয়েছেন ওই মুহূর্তে কিন্তু উনি জানতেন যে তার পরিবারের সঙ্গে তারা দেখা নাও হতে পারে, অথবা তাকে হত্যা করা হতে পারে, যুদ্ধের ময়দানে শহীদ হতে পারে, অথবা তার পরিবারকেও হত্যা করা হতে পারে। সেই রিস্কটা কিন্তু তারেক রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিয়েছেন। এটা তাদের ফ্যামিলির ট্রেডিশন বা ক্যারেক্টার, অর্থাৎ সঠিক সিদ্ধান্তটা নিয়েছিলেন দেশের জন্য, মানুষের জন্য, মুক্তির জন্য। আসি খালেদা জিয়ার ক্যারেক্টারিস্টিক্সে আমরা যদি দেখি, আমরা আমরা জানি যে কোকো যখন মালয়েশিয়া ছিল তখন কিন্তু অসুস্থতা তার ছিল, এবং তখনকার যে সময়টা উনি দেখতে গেছেন, ঘুরে এসছেন। কিন্তু খালেদা জিয়া তো পারতেন ওখানে গিয়ে মালয়েশিয়া একটা স্বাচ্ছন্দ্যের জীবন যাপন করতে, আবেগ নিয়ে মা হিসেবে কোকোর পাশে দাঁড়াতে, বা যখন তারেক রহমানের চিকিৎসা চলেছে তখন সুন্দরভাবে, যে কথাটা আপনিও বলেন যে 18 সালে চলে গিয়ে সেখানে সুন্দরভাবে তারেক রহমানের সেবা শুশ্রূষা করে আরো মা উল্টো করে ভাবেন জিনিসটা, তাহলে সুবিধা হবে যে ছেলের আবেগ থাকবে মায়ের প্রতি, বাট সন্তানের প্রতি মায়ের আবেগটা যে কত শতগুণ বেশি এটা নিয়ে নিশ্চয়ই আমরা প্রশ্ন তুলবো না। তাহলে উনিও কিন্তু চলে যেতে পারতেন মালয়েশিয়াতে বা ইংল্যান্ডে গিয়ে তারেক রহমান বা আরাফাত রহমানের চিকিৎসা করতে, দেশের গণতন্ত্র মানুষের জন্য যখন যুদ্ধ চলছিল ভোটের জন্য, অধিকার আদায়ের জন্য, সেটা উনি নাও করতে পারতেন। সেটি কিন্তু জিয়া পরিবারের দ্বিতীয় প্রমাণ প্রেসিডেন্ট জিয়া, এরপরে হচ্ছে বেগম খালেদা জিয়া, এবং এবারে একই পরীক্ষার শিকার কিন্তু তারেক রহমান। সো উনি সঠিক সিদ্ধান্ত নিবেন, যেভাবে উনি ওনার বাবা নিয়েছিল, ওনার মা নিয়েছিল, উনিও একইভাবে সঠিক সিদ্ধান্ত নেবেন বলে আমরা বিশ্বাস করি। বইতে আমরা প্রয়াত নেতা বিএনপি তিনিও এই বিষয়ে তিনি লিখছেন, 2008 তত্ত্বাবধায়ক সরকারের ওই সময়টাতে তারেক রহমান কোকো রহমানকে দেশের বাইরে পাঠানোর জন্য আমি ওই বইয়ের রেফারেন্সটাকে আমার মতো করে আমি গুছিয়ে ওই বই থেকে আপনাকে বলছি। আমি মওদুদ আহমেদের ওই বই থেকে বলছি, মাহফুজুল্লাহর বই আপনি এটা পাবেন, মাহফুজুল্লাহ সাহেবের বই, এই দুটো বই, এরপরে আমাদের আব্দুল লতিফ মাসুমের বই স্টোরি গুলো উঠে এসছে, আমি সেই বইগুলো জিস্ট আপনাকে বলছি। সো এইটা খুব সহজ ভাবে দেখলে একজন সাধারণ সন্তানের এসে মায়ের কাছে দাঁড়ানোর বিষয় না, বা একজন সাধারণ মা হিসেবে সন্তানের কাছে যাওয়ার জন্য না। যদি তখন যেত হয়তোবা কথা হতে পারে যে তখন তো বিএনপির আন্দোলন সফল হয়নি, কিন্তু ওই যে খালেদা জিয়ার স্যাক্রিফাইস, যদি 111 এর সময় খালেদা জিয়া বাংলাদেশ থেকে চলে যেত
যে -2 কথা আমরা বলি, আমি নিশ্চিত সেই -2 আসলে দেশে ঘটতো। তখন ওই আরেকজন বীর বেশে এসে থ্রেড দিয়ে এয়ারপোর্টে শেখ হাসিনা নামতে পারতো না, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। হয়তো আমি যেন একাডেমিক হিসেবে কথা বলছি, কেউ কেউ মনে করতে পারে আমার বক্তব্যগুলো পার্টিজান, কিন্তু আপনি এক ধরনের স্বস্তি আমাকে দিলেন কয়েকটা বইয়ের রেফারেন্স দিয়ে, যে আপনি যে বইগুলো পড়েছেন সেই বইয়ের জিস থেকে আমি কথাটা বলছি। তো এটাকে সাধারণভাবে দেখার যুক্তি নেই। আমি মনে করি প্রশ্ন তুলতে হবে, প্রশ্ন তুললেই উত্তর আসবে, কিন্তু প্রশ্ন করার অধিকার থাকবে মানুষের। কিন্তু মানুষকে এমন ব্যবহার করা যাবে না, যেটা তুষার ভাই যে অ্যাঙ্গেলটাতে গেলেন, যে একটা সাধারণ মানুষের মতো সমালোচনা করা, কোনো ব্যক্তিকে আক্রমণ করা, এটি মোটেও কাম্য নয়। সেটি না করে বরং একটু যে আলোচনাটা আমরা করলাম, যদি আমি জানি না আমরা তুষার ভাই এবং আমি কতটুকু জ্ঞানগর্ভ আলোচনা করতে পারলাম, বাট সমস্ত চিন্তার কিছু খোরাক নিশ্চয়ই নিশ্চয়ই যারা দর্শক দেখছেন নিশ্চয়ই তারা আপনি পাবেন। ওই যে -2 কথা বললেন, আমি -2 একটু কারেক্ট প্রক্রিয়া করে দেই, উনি আইসিইউতে নাই, উনি সিসিইউতে আছেন। CCU সিসিইউতে আছেন, রাইট? জি, আমি ওই প্রশ্নটা একটু যেতে চাই যে -2 প্রক্রিয়া যেটি, সেটিতেও মানে এই সরকার আসার পরে বিএনপির একদম মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে বিভিন্ন পর্যায়ে নেতারা বারবার বলেছেন 1/11 প্রক্রিয়া চলছে, -2 প্রক্রিয়া চলছে, সেটি কি এখনো চলমান? এটিরই একটা অংশ কি কোনোভাবে, মানে এরকম কথা বেশ অনেকবার শুনেছি। ডক্টর আব্দুল লতিফ স্যার, আপনার কাছ থেকে এটা শুনবো, তবে তার আগে আরেকটা প্রশ্ন একটু করি। এটা আমি আসলে দুজনের জন্য এই প্রশ্নটা রাখছি। যে প্রশ্নটা যে বেগম জিয়া, তারেক রহমান ফিরতে পারছেন না, স্পর্শকাতর বিষয় আছে, তার একক নিয়ন্ত্রণাধীন না। বেগম জিয়া তিনি কিন্তু লন্ডনে গেলেন কিছুদিন আগে চিকিৎসা নিতে, এবং আমরা সবাই জানি, খুব স্বাভাবিক চিন্তা থেকেই বুঝতে পারি যে তার চিকিৎসা আরও বিস্তারিত চিকিৎসা বা আরও ফার্দার চিকিৎসার প্রয়োজন আছে, সেই সময়ও ছিল। কিন্তু তিনি তবুও দেশ বিদেশ মানে লন্ডন থেকে দেশে ফিরলেন। এটির আসলে কেমন মানে বাস্তবতা, যেখানে তিনি খুব সক্রিয় রাজনীতি দেশে করতে পারছেন না, কিন্তু লন্ডন থেকে তিনি দেশে ঠিকই তার সেই শারীরিক অবস্থা নিয়ে ফিরলেন, এটিরও কেন পর্যালোচনা করা সম্ভব? ডাক্তার আব্দুল লতিফ স্যার। হ্যাঁ, পর্যালোচনা করা সম্ভব। আপনি যদি পুরনো বক্তব্যগুলি তার দেখেন, সেখানে তিনি কিন্তু অনেকবার বলেছেন যে তিনি দেশের মানুষকে ছেড়ে কোথাও যাবেন না এবং তিনি এইখানেই মৃত্যুবরণ করতে চান। এই কথাটি কিন্তু তিনি বহুবার তার বিভিন্ন বক্তৃতায় বক্তব্যে তিনি সেটা বলেছেন। এবং তিনি যে চিকিৎসা করতে গিয়েছিলেন সেই চিকিৎসারও কিন্তু বিস্তারিত বিবরণ আমাদের কাছে ডাক্তাররা জানান নাই। এই জিনিসটাকে বলে পেশেন্টের কনফিডেন্সিয়ালিটি। পেশেন্ট এবং ডক্টরের মধ্যে একটা কনফিডেন্সিয়ালিটি এগ্রিমেন্ট থাকে। পেশেন্ট যদি অ্যালাউ না করে, তাহলে ডাক্তার তার চিকিৎসা তথ্য তার পরিবারের বাইরে বা তার অনুমোদিত ব্যক্তিবর্গের বাইরে অন্য কাউকে দিতে পারে না। ফলে ওইখানে ডাক্তাররা তাকে কি বলেছেন, তার শারীরিক প্রক্রিয়া বা গতি প্রকৃতি, অসুখের গতি প্রকৃতি কোথায় যাবে, আরো উন্নত চিকিৎসা সেইখানেই করা বাধ্যতামূলক কিনা, হচ্ছে। ফলে নানান ধরনের বিষয়কে কিন্তু বিবেচনা নিতে হবে, শুধু আবেগ নয়। এখানে নিরাপত্তা রয়েছে, এখানে নির্বাচনের ঘোষণা রয়েছে। নির্বাচন যে হবেই সেটা পার্মানেন্টলি ঘোষিত হবে কখন? যখন তফসিল ঘোষিত হবে। উনি যদি ফিরে আসেন এখন, আবার 2 দিন পরে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে বিদেশে নিতে হয়, তাহলে তো 2 দিনের জন্য তার ফিরে আসা আসলে অযৌক্তিক। নিশ্চয়ই তিনি তখন আমরা আবার বলবো উনি কেন এয়ার অ্যাম্বুলেন্সে মায়ের সাথে গেলেন না। তাই আমি এটাই বলেছি যে এই সিদ্ধান্ত গ্রহণের বিষয়টিকে প্রশ্ন করলে হবে না। আমরা প্রশ্ন করেছি একবার, ঠিক আছে, যে উনি কেন আসছেন না, 2 বার, কিন্তু তিনি কেন বলছেন না যে উনি কেন ফিরছেন না, এটা তো তাদের ব্যক্তিগত বিষয়। তিনি কেন আসছেন না সেই প্রশ্নটার চেয়ে বড় প্রশ্ন এখন মানে উদ্রেক করলেন যখন আসলে তিনি স্ট্যাটাস দিয়ে জানাচ্ছেন যে বিষয়টি স্পর্শকাতর, তার একক উনি বাধ্য হয়েছেন, কারণ যেভাবে তাকে সোশ্যাল মিডিয়াতে আক্রমণ করা হচ্ছে, আমাদের সোশ্যাল মিডিয়ার আক্রমণকারী কাউকে বাঁচে না, এরা যাকে খুশি তাকে যে কোনো ভাষায় আক্রমণ করে। এই জিনিসটা কিন্তু আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে একেবারে। এটি আসলে প্রশ্ন যে একক নিয়ন্ত্রণাধীন না, নিয়ন্ত্রণটা আসলে কার উপরে, মানে কোথা থেকে নিয়ন্ত্রণ? একজন দলের প্রধানের, যেমন আমি আপনাকে বলি, প্রধানমন্ত্রীর যে এদিক সেদিক যাওয়া, এটা কি একক নিয়ন্ত্রণাধীন থাকে? মোটেও থাকে না। তার নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করা হয়, তাকে আগে গ্রিন সিগন্যাল পাইতে হয়, তার এসএসএফ তার অন্যান্য নিরাপত্তা রক্ষীদের কাছ থেকে গোয়েন্দার গ্রিন সিগন্যাল পাইতে হয়, তারপরে প্রধানমন্ত্রী এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে বাংলাদেশে, বা বিশিষ্ট কোনো ব্যক্তি যারা টপ সিকিউরিটি পান। তো উনি তো সেই অংশে বাংলাদেশের একটি বৃহৎ দলের নেতা হিসেবে ওই অংশে খুব একটা কম সিকিউরিটি পাওয়ার কথা না। ফলে উনি কোথায় যাবেন না, নিশ্চয়ই এটার বিষয়ে বহু মানুষের বহু জায়গা থেকে তথ্য নেওয়া, তারপরে যাওয়া উচিত কি উচিত নয়, কখন তিনি পৌঁছাবেন, এইখানে সবকিছু প্রস্তুত আছে কিনা তাকে রিসিভ করার জন্য, এই বিষয়গুলো তো নিশ্চয়ই জানার বিষয় রয়েছে। সেই প্রস্তুত করার দায়িত্ব বর্তমানে রাষ্ট্র সিদ্ধান্ত না। তারপরে দলীয় লোকেরা এসে ভিড় জমাবেন। উনি যদি কালকে মনে করেন এসেছেন, আপনি কি মনে করেন দলের লোকেরা তাকে ছাড়বে? এই এভার কেয়ারে উনি যাবেন, দেখা যাবে এভার কেয়ারের বাইরে 5,000 লোক দাঁড়িয়ে গেছে তার সাথে হাত মিলানোর জন্য, এবং চিকিৎসার উপকারের চাইতে অপকার শুরু হবে। ফলে কেন তিনি এই সিদ্ধান্তটা নিচ্ছেন,
বা কেন তিনি দেরি করেছেন, এটা আসলে তারা জানেন, এবং এককভাবে একটি ঘটনা বা একটি সিদ্ধান্তের উপর কিন্তু এটা নির্ভরশীল না। জি, ডক্টর আব্দুল তুষার, আপনাকে ধন্যবাদ। আমি ডক্টর আব্দুল মামুন আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে মানে তার যে একক সিদ্ধান্তের উপরে না, তার মানে ডক্টর তুষার যেটি বলছেন যে এটি নিশ্চিত করতে হবে, তার নিরাপত্তার বিষয়টা থাকতে পারে। সরকারের পক্ষ থেকে আগেও বলা হয়েছে, প্রেস সচিব আবারও তিনিও বলছেন আবার যে সরকারের পক্ষ থেকে তার নিরাপত্তা দেওয়া আছে, মানে এটি তার সরকারের নিরাপত্তায় সরকারের পক্ষ থেকে কোনো বাধা নাই এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে, এই বিষয়টা আগেও শুনেছি। তার জন্য বুলেট প্রুফ গাড়িও কেনা হলো। কোথায় আসলে ত্রুটি দেখে নিরাপত্তার বিষয়টি যদি থাকে? কারণ বিএনপি নেতা নেত্রীরা একাধিকবার তাদের সাথে কথা বলে এটি আসলে আমরা বুঝেছি যে তারা আসলে নিরাপত্তা সংকট আছে। এমন কি কোনো নিরাপত্তা সংকট থাকে যেটি আসলে সরকার তার ব্যবস্থাপনার মধ্যে নিশ্চিত করতে পারে না, নাকি সরকারই চায় না? দেখো, জিয়া পরিবারের একটা ট্রমা কিন্তু আছে এবং যেটি খুবই দুঃখজনক, এবং আনডাউটেডলি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক এখনো যদি ধরা যায়, আমি খালেদা জিয়াকে নিয়েই বলছি, তাহলে প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাকে কিন্তু 81 সালের 30শে মে জীবন দিতে হয়েছে বিচ্ছিন্নতাবাদী একটি সামরিক গোষ্ঠীর হাতে। তুষার ভাই যে কথাটা বললেন, আমি একটু ওটা আর্টিকুলেট করার চেষ্টা করি অন্যভাবে। উনি বেনজির ভুট্টোর কথা বলেছেন যে ওনাকে যখন এক্সাইলে ছিল মিডল ইস্টে, যখন ফিরে উনি, তখন কিন্তু এই কথাগুলো তখনও বলা হতো। এবং দেখেন, প্রথমবার উতরে গেছেন, কিন্তু পরবর্তীতে কিন্তু উনি আততায়ীর গুলিতেই নিহত হয়েছেন। এটি অবশ্যই কাম্য নয়, আমরা এটা চাই না, এটা কখনোই এই ঘটনাগুলো যেন না হয়। এটা এই জন্য আমি এই প্রসঙ্গ দুটো টেনে আনলাম। তার মানে এটাও একটা প্রাসঙ্গিক আলোচনা। আমি ব্যক্তিগতভাবে যতটুকু জানি, এই যে তারেক রহমান সাহেবের নিরাপত্তা নিয়ে যারা কাজ করছেন, যতটুকু আমাদের সাথে আলাপ আলোচনা হয়, আমার যতটুকু আমি জানি তার পুরো ব্যবস্থাপনাটা এখন পর্যন্ত হয়নি। আমি এটা একেবারে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশনই আপনাকে দিচ্ছি, যতটুকু আমি বিএনপি সোর্স থেকে জানতে পেরেছি। যেহেতু প্রতিদিনই টক শোতে কথা বলতে হয়, এটা আমরাও, আপনি জানেন, আপনার মতো আমরাও আপডেটেড থাকার চেষ্টা করি। সেটি আমি নিশ্চিত করে বলছি যে ওনার যে পূর্ণাঙ্গ নিরাপত্তা ব্যবস্থা, ওনার বাসা, ওনার ওনার যে এন্ট্রান্স যারা থাকবে, যারা নিরাপত্তা দেবে, আর্মার্ড, অন্যান্য প্রোটেকশন, শিল্ড, আমি ইচ্ছা করে শব্দগুলো অ্যাভয়েড করছি, প্রপার টার্মও আমার সব জানা নেই, বাট সেটি জানি যে এখন পর্যন্ত আমদানি রপ্তানি নানান বিষয়গুলো আছে এবং পুরোটা এখন পর্যন্ত আসলে ব্যবস্থাপনাটা হয়নি। এটি একটি কারণ এবং অন্যতম। কিন্তু এই নিরাপত্তার ঝুঁকিটা কোথা থেকে আসছে ডক্টর আব্দুল মামুন? নিরাপত্তার ঝুঁকিটা কোথা থেকে আসছে? মানে সেটা কি আমাদের দেখুন, ভেতরের বাইরে কোন পর্যায়ে? আমাদের যেটা তুষার ভাই যেটা একটু বলার চেষ্টা করলেন, এই মুহূর্তে শুধু একটি প্রধান দল নয়, যে দলটি ক্ষমতায় যাবে সেই দলটির প্রধান এখন আসবেন দেশে দীর্ঘদিন পর। এটা একটা বিষয়। একটা একটা এ ধরনের নেতার নিরাপত্তা শুধু দেশ, আন্তর্জাতিক অঙ্গনেও বিভিন্ন আন্ডারস্ট্যান্ডিং, আলোচনা এদের সঙ্গে যুক্ত থাকতে হয়। সেটা একটা স্বাভাবিক বিষয়। এটা আপনি আরো আমাকে ডিগ ইন করতে চান, দুইটা দেশের নাম তো বলেই ফেলবো আমি, কিন্তু এটা স্বাভাবিক আলোচনা, যেটা বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে এক ধরনের, আমাদের যেমন ফ্লাইং জোন ক্লিয়ারেন্স দরকার হয়, এই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং প্রয়োজন হয়। সেটি যারা বন্ধুপ্রতিম দেশ তাদের সাথে সে আন্ডারস্ট্যান্ডিংটা করতে হয়। কিন্তু যারা বেশি, মানে কাদের কথা বলবেন না, আমি জানি আপনি এই প্রশ্নটা আমাকে করতে পারেন, বাট আমি সেজন্যই বলছি যে আমরা জানি কোন কোন দেশগুলোর সাথে কথা বলতে হবে, আমাদের এখানে যারা অ্যাক্টিভ সেই দেশগুলোতে। কিন্তু তার চেয়ে আমি যেটা বললাম আগের কথাটা, আমি খুব অথরিটি নিয়েই বলছি, সেই আয়োজনটি আসলে যতদূর আমার সোর্স বলে সম্পন্ন হয়নি। এটি একটি জিনিস। আর একটা হচ্ছে যে আমাদের মতো দেশে যখন রাজনৈতিক নেতৃবৃন্দ, আমি ডিফেন্স স্পেশালিস্ট না, এই গত কয়েকদিন এইসব আলোচনায়, তারেক রহমান সাহেবের কেন্দ্রিক আলোচনায় একটু আর্মিদের, আমার বন্ধু বান্ধব যারা, তাদের সাথে কথা বলার চেষ্টা করেছে। যে একটা মিটিং এ ধরেন উনি নামলেন, সেই ওনার গাড়ির যে প্রোটেকশন, কিন্তু মিটিং থেকে হেঁটে স্টেজে যাওয়া, স্টেজের প্রোটেকশনও নাকি সিকিউর করা যায় এখন জ্যামার ট্যামার অন্য কিছু দিয়ে, আমি ঠিক জানি না। কিন্তু এই যে ওয়াকওয়েটা যে থেকে উনি নেমে গাড়িটা থেকে যাবেন বা একটা স্পট, যেটা তুষার ভাই বললেন, হি আর্টিকুলেটেড ওয়েল ইভেন বিং এ ডক্টর, যে তার একটা নিরাপত্তা ব্যবস্থাপনাটা নানান ভাগে ভাগ থাকে। তারেক রহমান সাহেবের যারা নিরাপত্তা দলে জড়িত তাদের দুজনের সাথে আমার কথা হয়েছে। কিছু কিছু জায়গায় এখনো গ্যাপ আছে। ওনার বাসাটা আপনি দেখবেন যেটা রেডি করা হচ্ছে, তার উপরে স্কাই স্ক্যাপার্স আছে বা হাই রাইজ বিল্ডিংটা আছে, সেটাও একটা কিন্তু আচ্ছাদনের মধ্যে আনতে হবে। ওই বাড়িগুলো এক ধরনের সার্ভিলেন্সের মধ্যে তখন থাকবে। আদৌ ওটাতে থাকবেন কিনা আমরা জানি না। এটা গেল নিরাপত্তার দিকটা। দেশের কথাটা আমি একটা বললাম। এর বাইরেও ওনার যে মুভমেন্ট হবে, উনি তো এসে আর ঘরে বসে থাকবেন না, যেটা তুষার ভাই বললেন, সেই মুভমেন্টটাকে তো আপনাকে সিকিউর করতে হবে। এই ধরনের ভিভিআইপি অর প্লাস প্লাস ভিভিআইপি, সিআইপি অর মোর, বা রাষ্ট্রীয় পর্যায়ে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি, সেটা গুরুত্বপূর্ণ। এখন আপনার আরেকটা প্রশ্নের জবাব আমি ইচ্ছা করে যেতে চাই, যে আপনি যেটা খোঁচাচ্ছিলেন আমাকে, যে কেন এত
কনসার্ন আসতেছে বা থ্রেড গুলো কোথায়। এই যে সরকারটি উৎখাত হয়েছে, আপনি কি মনে হয় খুব বেসিক সেন্স দেশে অস্থিতিশীলতা তৈরি করতে পারলে তাদের একটা সুবিধা হবে। তুষার ভাই যথার্থই বলছেন যে কিছু লোকের অতি মাতামাতি আমরা দেখতে পাচ্ছি। আপনি আমাকে 10 সেকেন্ড একটু অ্যালাউ করুন একটু তুষার ভাইয়ের সাথে একমত পোষণ করার জন্য। অনলাইনে এখন যেভাবে ক্যারেক্টার অ্যাসাসিনেট করা হচ্ছে মানুষের অপতথ্য মিথ, ইনক্লুডিং মিথ, আমার সার্টিফিকেট বলে দেওয়া হচ্ছে যে আমি সার্টিফিকেটে আমার সেম ক্লাস পেয়েছি, বা বলা হচ্ছে আমি অমুক দলে স্বাক্ষর করেছি, আমি স্বাক্ষরটা এইভাবে করে এটাকে উঠে ঘুরায় দেওয়া হচ্ছে। আমাকে বলেছে আমি ডাক্তারি পাশ করি নাই, আপনি ডাক্তারি পাশ করেন, এটা রেগুলার হচ্ছে। আমরা যারা যখনই কথা বলছি কোন একটি দলের বিপক্ষে যাচ্ছে, যেমন আমার নিজেরই মার্কশিট আমার রোল ভুল করে ইয়েলো চিহ্ন দিয়ে আমাকে সাইন করে ব্লুতে স্বাক্ষর করেছে দেখানো হয়েছে। আসলে আমি স্বাক্ষরটা করি এভাবে, আমার স্বাক্ষরটা এসছে এভাবে, কিন্তু ওটা তো আর যারা অনলাইনে দেখছেন তারা তো আর দেখছেন না, বিকজ এটা এডিটেড কোনো ভার্সন না যারা আসছে। এই জায়গাটা খুবই দুঃখজনক। আমরা জুলাই আন্দোলনে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 10 জন শিক্ষককে হিরোজ অফ জুলাই রেভলিউশন অ্যাওয়ার্ড দিয়েছিল, তাদের মধ্যে আমি একজন। কিন্তু এইরকম জুলাই আমি অনলাইনে দেখতে চাইনি আসলে, যে কথা বলার স্বাধীনতা মানে আপনি কারোর ক্যারেক্টার অ্যাসাসিনেট করবেন বা আপনি কাউকে ছোট করবেন, একদম যে ভাষায় গালি দেওয়া হচ্ছে। তুষার ভাইয়ের মধ্যে কোনো একটা প্রোগ্রাম আমি দেখলাম, হি ইজ ভেরি মাচ কারেক্ট। আমি ওনার কোথায় সমালোচনা আর ব্যক্তিগত ইস্যু ওটাতে যেতে চাই না। উনি একটা কথা আমার ভালো লেগেছে, যে ভাষায় গালি দেওয়া হচ্ছে অনলাইনে, আমরা তো এই ভাষাটা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে তো বটেই, শিক্ষার্থী হিসেবে কল্পনা করিনি যে এই ভাষাটা কোনোদিন লিখবে কেউ, এই শব্দটা কেউ কোনোদিন লিখবে, কেউ কোনোদিন পোস্ট করবে। এটা অত্যন্ত কুরুচিকর, অরুচিপূর্ণ। আমি জানি না কোন ভাষায় সুন্দর করে বলবো, বাট কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এবং আমাদের এই ম্যাক্সিমাম লেখাগুলো আমরা জানি না তরুণরা, যুবকরা কারা লিখছে, কারণ বট আইডি নামে একটা নতুন শব্দের আমদানি হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে ভাষাগুলো অনলাইনে ব্যবহার করা হচ্ছে, অথবা বন্ধু বান্ধবদের মধ্যেও সেই ভাষাগুলো আমরা সচেতন ভাবে খুব কম ব্যবহার করেছি। আপনিও, আমরা কন্টেম্পোরারি হবো সম্ভবত, বা আপনি আমাদের মধ্যে একটু জুনিয়র হবেন, বাট এটা কল্পনাও করা যায়নি যে ভাষাগুলো কি হবে। এবং তারই আমি কিন্তু আসলে এই ঘটনাগুলো, প্রশ্নটা করছিলাম, মানে এটা এই প্রসঙ্গের বাইরে তো বলবো, আমি এই যাব, প্রশ্নটা আমি আবার একজন তরুণ যিনি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ নির্বাচনে তিনি নির্বাচিত হয়েছেন, তাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে এত কেন গালাগালি হচ্ছে এই সময়। তিনি আসলে কুলনেস শব্দটা ব্যবহার করেছে, যে এই ধরনের গালাগালি করাটা এখন একটা কুলনেস। না দেখেন, আমার একটা স্টুডেন্ট, ওকে নতুন যে আমি বলেই ফেললাম আর কি, বাকশাস করতো, তো ভাষার ব্যবহার দেখে দিন আমার সহ্য করতে না পেরে তাকে আমি বললাম যে ডোন্ট ডু দিস। আমি তোমার কাছ থেকে, ছেলেটা আবার আমার উত্তরবঙ্গের, বললাম যে ডোন্ট ডু দিস। দেখলাম যে কয়েকদিন করলো না, গতকালকে এমন একটা দেখলাম, যেগুলো ফেসবুকে আমাদের যুক্ত থাকে, এমন একটা কথা সে লিখেছে, যদি আমি দেশে থাকতাম, আমি এই মুহূর্তে ইন্দোনেশিয়াতে, এবং গিয়ে আমি ওকে ধরেও নিয়ে আসবো, সরি টু সে টক শোর মধ্যে কথাটা বলছি, ওকে জিজ্ঞেস করবো যে তুমি কোন রুচিতে এটা রিপিট করলে। এবং আমার ক্লাসের মধ্যে আমি কথাগুলো বলছি, তুষার ভাই যেমন অনলাইনে বা টক শোতে বলছেন, বাট কথাটা খুবই দুঃখজনক। এবং এটা আমরা একটা সোশ্যালিতে কথা বলি যে সোশ্যালাইজেশন, নানান এজেন্ট থাকে, মিডিয়া সোশ্যালাইজেশন একটা এজেন্ট, অর্থাৎ এরা শেখায় যে কিভাবে ব্যবহার করতে হবে। আনফর্চুনেটলি স্যাড সোশ্যালাইজেশন, যেটা কোনো এক্সপেক্টেড না। আমি ঘুরে যাই আপনার ওই কথাটার মধ্যে, যে যারা অস্থিতিশীল করতে চাচ্ছে তারাও কিন্তু এই তারেক রহমান সাহেবের ঘটনাটাতে প্রভোগ করছে, যে উনি কেন আসেন না, আসা উচিত নানান ভাবে। আমি তো জানি না, এবং তারা তো দেশকে অস্থিতিশীল করতে চাইবে। এখন তাদের এইসব বক্তব্যে, অনলাইন লেখনীতে আপনাদের প্রভোক্ট, আমি কিন্তু তারেক রহমান সাহেবের জায়গায় হলে, উনি যে শব্দটা নিয়ে আজকে টানাটানিটা হচ্ছে, আমি এটা লিখতাম না। আমি তুষার ভাই বা আমার যে জায়গাটা, আমি ওই জায়গায় থাকতাম, যে আমি জানি আমি কেন যাচ্ছি না, ইউ ক্যান রাইট। বাট উনি যেহেতু একটা বড় রাজনৈতিক দলের প্রধান, ওনার ভিউটা ডিফারেন্ট, উনি সেটা দিয়েছেন। কিন্তু এইসব অনলাইনে বকা ঝকা বা অনলাইনে ক্যারেক্টার অ্যাসাসিনেট করার কারণে, মায়ের দরদ সমালোচনা করার কারণে উনি দেশে আসবেন, এটা আমি ব্যক্তিগতভাবে চাই না। বরং উনি অ্যাসেস করবেন ওনার সিচুয়েশন, এবং যারা হয়তো বা কেউ এটার মাধ্যমে সুযোগ নিতে চাচ্ছে তাদেরকে সেই সুযোগটা উনি নিশ্চিত দিবেন না। একজন প্রজ্ঞাবান রাজনীতিবিদ হিসেবে, দেশ নেতা হিসেবে উনি সঠিক সিদ্ধান্ত নেবেন বলে আমি আশা করি। নিশ্চয়ই ডক্টর মামুন, আপনাকে ধন্যবাদ। আমি একটু মূল প্রসঙ্গে যাবার আগে একটু ডক্টর আব্দুল তুষার, এটি আপনার কাছ থেকে খুব সংক্ষেপে আপনিও যদি একটু বলেন, যে এই যে ক্যারেক্টার অ্যাসাসিনেশন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একরকম মবই চলছে। আপনি তো নিজেই বললেন যে আপনি নিজেও তার শিকার, আপনাকে নানান আগের ভিডিও, পরের ভিডিও, নানান কিছু দিয়ে অনেক কিছু করা হচ্ছে, খুব ভাইরাল হচ্ছে বিষয়গুলো আসলে, যেহেতু আপনারা কথা বলেন, পাবলিক ফিগার। মানে এগুলো কি এভাবে চলতে থাকবেই, নাকি এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে? এটা নিশ্চয়ই ন্যায্য নয়। না, ন্যায্যতা অন্যায্যতার বিষয়টি আগে আমাদেরকে সকলে মিলে একমত হতে হবে। যে ভাষা ব্যবহার করা হচ্ছে সেই ভাষা তাদের বিরুদ্ধে ব্যবহৃত হলেই কিন্তু তারা ক্ষিপ্ত হয়ে যায়।
অথচ তারা এই ভাষাটি একদিক থেকে ব্যবহার করছে। ব্যাপারটা এরকম যে এক পক্ষের হাতে বন্দুক রয়েছে, তারা গুলি চালাবে না, আরেক পক্ষের হাতে কিছুই থাকতে পারবে না, কারণ তারা সুশীল, তারা ভদ্র, তারা কেন আমাদেরকে এই কথা বলবে? আমি আপনাকে একটা জিনিস বলি, যে শব্দটি নিয়ে আমি আপত্তি করেছিলাম, এই শব্দটি হচ্ছে হাঁটুর বয়স। হাঁটুর বয়স শব্দটা কিন্তু আমি বলি নাই। হাঁটুর বয়স শব্দটা ওই অনুষ্ঠানের একজন আলোচক বলেছেন। তো বলার পরে আমি শুধু বলেছি যে যার বয়স আসলেই হাঁটুর বয়স তাকে বলা যাবে না, কিন্তু সে আমাকে গালি দিতে পারবে। সে আমাকে প্রাণী কুলের নাম তুলে গালি দিতে পারবে, আমার বাবা মাকে দিতে পারবে, আমার আত্মীয় স্বজনকে গালি দিতে পারবে, মিথ্যা কথা বলতে পারবে, জঘন্য ভাষা ব্যবহার করতে পারবে, নানান রকম শরীর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বাজে কথা বলতে পারবে। অথচ আমি কি বলেছি, হাঁটুর বয়সে এটা একটা বাগধারা। এই বাগধারাটি যদি কেউ ব্যবহার করে, এর অর্থ হচ্ছে যে একজন ব্যক্তি তার চাইতে অনেক বেশি কম বয়সী। এবং বাংলা ভাষায় এই শব্দটাকে এইভাবেই ব্যবহার করা হয়। একটা বাগধারা তাদের কাছে অপমানজনক মনে হয়, কারণ তারা জানে যে তাদের বয়স কম। এই কারণে বাগধারাটাকে তাদের কাছে গালি মনে হচ্ছে, অথচ তারা যে গালি দিচ্ছে এটা তাদের কাছে মনে হচ্ছে এটা তাদের ভাষা, এটা প্রতিবাদ, এটা খুল। তো এই বিষয়টি নিয়ে আমি আপত্তি করেছি। আমি বলেছি যে যতক্ষণ পর্যন্ত এই ভাষার বিকৃতি হবে, আমি ভাষার বিকৃতির প্রতিবাদ করবই। যেমন একটি ছেলে আপনি চিন্তা করেন, অথবা একাধিক ছেলে মেয়ে, তারা এতদূর পড়াশোনা করেছে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে চলে গিয়েছে, তারা কোনটা বাগধারা এবং কোন বাগধারার কি অর্থ সেটা জানে না। আমি যদি বলি যে আকাশের চাঁদ দেখেছি, মানে কি আমি সত্যি সত্যি একটা চাঁদ দেখেছি? বিবাহের সময় এরা বউকে দেখবে, আয়নাতে বউয়ের মুখ দেখাবে, বলবে আকাশের চাঁদ দেখছি, আসলে চাঁদ দেখে ওখানে? তো কোনটা বাগধারা আর কোনটা সমাস আর কোনটা কারকে বিভক্তি, এটা না জেনে তারা ওইখানে গিয়েছে বাংলা ভাষা না শিখে। আমি শুনেছিলাম যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় ইংরেজি আর অঙ্কে সবাই নাকি ফেল করে। এখন তো আমি দেখতে পাচ্ছি আমাদের বাংলা ভাষাটা পর্যন্ত তারা ভুলতে বসেছে। আমি কিন্তু আপনি পরিষ্কার ভাবে খেয়াল করবেন, আমি যে সেখানে আউটবার্স্ট করেছি, আমি জেনে শুনে করেছি। কেননা এর চাইতে সভ্যভাবে এবং এর চাইতে কোনো ধরনের গালিগালাজ ব্যবহার না করে এই কথাটি আমার প্রতিবাদ হিসেবে বা আমাদের পক্ষ থেকে প্রতিবাদ হিসেবে বলার আর কি উপায় আছে? আমি কি দেখবেন, আমি শেষ লাইনে বলেছি আমি টক শোতে রাগ করি না, আজকে করলাম। এর মানে হচ্ছে আমি রাগ করেছি, জেনেই রাগ করেছি, কারণ এইখানে রাগ প্রকাশ করতে হবে, এইটা একটা প্রতিবাদ। আমি একটা মজার জিনিস বলি, যারা এই গালিগালাজগুলি ব্যবহার করে, এরা আমি দেখলাম সেদিন জনসভায় বিদ্রোহী কবিতা আবৃত্তি করে। কেন বাবা, ওইখানে তোমরা গালিগালাজ দিতে পারছো না কেন? বিদ্রোহী কবিতা যে আবৃত্তি করছো, নজরুল যে প্রতিবাদ জানিয়েছেন, উনি সেই প্রতিবাদের মধ্যে কোন ভাষা ব্যবহার করেছেন? এটা সেটা কেটে লাল করে দিবেন সেই ভাষা? আমরা যে মুক্তিযুদ্ধ করেছি, আমরা কি সেখানে এটা সেটা কেটে লাল করে দিব বলে মুক্তিযুদ্ধ করেছিলাম? পাকিস্তানের চাইতে বেশি অত্যাচার কেউ করেছে এই দেশের মানুষের উপরে? আমরা কি সেখানে গালি দিয়েছিলাম পাকিস্তানিদেরকে? না, এরকম আজে বাজে গালি কোনোদিন দেই নাই। বরং আমরা কি করেছি, আমরা প্রকৃত অর্থে সম্মানের সঙ্গে আমরা লড়াই করেছি, এবং আমরা যে একটি সম্মানিত জাতি সেটা প্রমাণ করেছি। আপনি আমাকে বলেন, দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, এটা প্রতিবাদ না? শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল, এটা প্রতিবাদ না? আমি বিদ্রোহীর অনুক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রনিবে না। তো এটা কি, এটা প্রতিবাদ না? এটা নিজের সৌর্য প্রকাশ না? কেন এখন আপনাদের লাল লাল যেগুলো বলেন সেগুলো বক্তৃতায় বলেন, কেন এখন বিদ্রোহী কবিতা আবৃত্তি করতে হয়? কারণ প্রতিবাদের ভাষা আসলে বাংলা ভাষাই, এবং সেই ভাষা আমরা যে ভাষায় কথা বলি সেটা না বলে নতুন ভাষা উদ্ভাবন করে যদি গালিগালাজে যেতে চান, আমাদের চেয়ে বেশি গালিগালাজ কে পারে বলেন শারমিন? আমার সাথে গালি দিয়েও কিন্তু, বা আমাদের মতো যারা আমাদের বয়সে, আমাদের সাথে গালি দিয়েও তারা পারবে না। যত গালি আমরা জানি তার অর্ধেকও তারা জানে না। কিন্তু আমরা তো গালি দিব না, আমরা গালি না দেওয়ার জায়গাটাকে বেছে নিয়েছি, কারণ আমরা আমাদের ভাষাটাকে সম্মান করি। শেখা যায় সেটিও বুঝি না, আর এত গালি না, গালি শেখা যায়, গালি তো উদ্ভাবিত হয়। আমি আপনাকে একটা জিনিস বলি, গালি কিন্তু উদ্ভাবিত হয়, গালি শেখা যায়, গালির ক্রিয়েটিভিটি আছে, গালি ইনোভেশন আছে, গালি তৈরি করা যায়। গালির একটা ডিকশনারি আছে, যাই হোক, হ্যাঁ, গালি নিয়ে গালির আলোচনা না ডিকশনারি গিয়ে আছে, কিন্তু গালি নিয়ে কিন্তু এটা আপনি আপনার আনন্দের জন্য পড়তে পারেন, আপনি জানলেন একটা কিছু, আপনি শিখলেন একটা কিছু, আপনি বুঝলেন একটা কিছু, এটার জন্য পড়তে পারেন। কিন্তু এটা আপনি ব্যবহার করতে পারেন না যেখানে সেখানে যত্রতত্র এমন পাবলিক চারটার ফোরামে, উপরে। নিশ্চয়ই এমন পাবলিক ফোরামে, এটা নিশ্চয়ই খুবই আপত্তিকর। এবং ওইখানে কিন্তু আমার কোনো ব্যক্তিগত বিষয় ছিল না। আমি আপনাকে পুরো জিনিসটা আরেকবার বলে দিই, অন্য একটি টক শোতে একজন আমার সঙ্গে তর্কে পরাস্ত হয়ে বলে কি,
আমি আপনার সাথে কিভাবে পারবো, আমি তো আপনার হাঁটুর বয়সে। একটু পরে এসে আবার শুরু করেছে, তখন আমি বলেছি তোমার সাথে আর কি তর্ক করবো, তুমি নিজেই তো বললা হাঁটুর বয়সে, এটা শেষ। সেই প্রসঙ্গ টেনে এনে ওইখানে আবার এই শব্দটা উচ্চারণ করা হয়েছে। তা আপনি আমাকে বলেন, আমি একটা বাগধারা ব্যবহার করতে পারবো না, যে বাগধারাটার অর্থ ডিকশনারির মধ্যে আছে, হরলাল রায় খোঁজেন আর যে কোনো ব্যাকরণের বই খোঁজেন, আছে, যেটা একটা স্বীকৃত বাগধারা। সেই বাগধারাটা আমি ব্যবহার করতে পারবো না আমার চাইতে বয়সে ছোট কারো প্রতি, কিন্তু আমার বা আমাদের চাইতে বয়সে ছোট তারা আমাদের 14 গোষ্ঠী তুলে গালিগালাজ করতে পারবে। এটা কোন দেশে আছে, কোন আইনে, কোন ভাষায় আছে? এটি নিয়ে অবশ্য একটা আলাদা এবং কথা শুধু বলার তাই একটা না, আমি আপনাকে একটা বলি, আলোচনা করা যেতে পারে। প্রেস উইং এ চাকরি করে, অতীতে স্পোর্টস রিপোর্টার ছিল, সেরকম একজন হাঁটুর বয়স কম না বেশি এটা নিয়ে গবেষণা করতে শুরু করেছে, সেও জানে না বাগধারার অর্থ কি। আপনি এটা বিশ্বাস করেন? এগুলাকে প্রাতিষ্ঠানিক ভাবে প্রমোট করা হচ্ছে, এইভাবে কথাবার্তা বলা। সে জানে না কোনটা বাগধারার কি অর্থ। জি, মানে এটা নিয়ে একটা আমি সেজন্যই ভাবছিলাম, যে বলছিলাম যে একটা আলাদা আলোচনাই করা যেতে পারে, যে এত গালি কেন আসছে, এই মানে সংস্কৃতিটা নতুন করে, এটা তো আসলে খুব পুরাতন সংস্কৃতি। জুলাইয়ের পরেই আমরা আসলে এটা খুব পাবলিকলি বলতে দেখছি। হয়তো গালিগুলো আগেই ছিল, কিন্তু এত পাবলিক ভাবে বলাটা এটা হয়তো একটু কমই ছিল। আমি একটু কমই দেখেছি। এটা নিয়ে আলাদা আলোচনা হতে পারে যে কেন হচ্ছে। কিন্তু ওই যে প্রশ্নটা করছিলাম, আসলে কি -2 এর কোনো বিষয় আছে ডক্টর আব্দুল্লাহ মামুন? যেটি হ্যাঁ, যেটি -2 যেটি আমি ডক্টর আব্দুল্লাহ মামুনের কাছ থেকে শুনে আবার ডক্টর টুসু আপনার কাছে আসি, যে এটি তো মানে 5ই আগস্টের পর বারবার শুনেছি, এই সময়েও আবার এই বিষয়টি একটু আলোচনায় আসছে। আসলে কি কোনো আছে এরকম কিছু? আমি আপনাকে আমি আপনাকে একটা জিনিস বলি শুধু, আর তারপরে আমরা মামুনের কাছে আচ্ছা। যাই। সেটি হচ্ছে যে -2 যারা পরিকল্পনা করেছিল তাদের বিরুদ্ধে কিন্তু আগের সরকারও কোনো ব্যবস্থা নেয় নাই, আপনি লক্ষ্য করলে দেখবেন। এবং আগের সরকার -2 যারা কুশীলব, তাদের অনেকে কিন্তু বাংলাদেশে রয়েছেন, অনেকে বিদেশে চলে গিয়েছেন এবং সেখানে ভালো আছেন। -2 প্রক্রিয়াটির কোনো বিরোধিতা করা, -2 প্রক্রিয়াটি যারা করতে চেয়েছিলেন তাদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া, আমরা সেটা লক্ষ্য করি নাই। বরং -2 একাধিক কুশীলব আমরা দেখেছি সংসদ সদস্য হয়েছেন। -2 প্রক্রিয়াকে যারা সামনের দিকে এগিয়ে নিয়ে গেছিলেন এমন অনেকে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত হয়েছেন, অনেকেই নিরাপদে বিদেশে রয়েছেন। এবং -2 এর বিষয়টি কিনা তেমন কোনো আলোচনা হয় নাই। এবং এই যে কেন হয় নাই, এই প্রসঙ্গটি আসলে আমরা জানতে পারি নাই কখনো। প্রশ্ন করা হয়েছে নানা রকম, কিন্তু বিভিন্ন সেন্সিটিভ কারণে হয়তো এই প্রশ্নের উত্তর কেউ দেয় নাই। ফলে এখনো যদি আপনি চিন্তা করেন, এই পুরো রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে নির্যাতিত কারা? নির্যাতিত রাজনীতিবিদরাই, এবং যারা রাজনৈতিক দল তারাই বিভিন্ন সময় একজন আরেকজনের উপর নির্যাতন করেছেন, অথবা তাদের কৃতকর্মের কারণে তারা বিভিন্নভাবে আহ এক ধরনের অবস্থার শিকার হয়েছেন। যেমন একটি দল পালিয়ে গিয়েছে, তাদের অনেক লোকজন সহ নেতা নেত্রীরা পালিয়েছেন, দলটা পালায় নাই, দলটা বাংলাদেশে আছে। দলের মানে অধিকাংশ মানুষই তো বাংলাদেশে আছে, পালিয়েছে তো যারা অপরাধ করেছে বলে নিজেরা মনে করেছে বা প্রতিশোধকামিতার শিকার হবে বলে ভেবেছে। কিন্তু আপনি বলেন, যারা -2 ফর্মুলা করার চেষ্টা করেছিল তাদের কিচ্ছু হয়েছে? বাংলাদেশে কিচ্ছু হয় নাই। আপনি বলেন তো, কারো শাস্তি হয়েছে, কারো বিরুদ্ধে কোনো মামলা হয়েছে, কাউকে কিছু বলা হয়েছে? ফলে -2 প্রক্রিয়া বন্ধ হয়ে গিয়েছে এই কথাটা তো বলা যাবে না। -2 সময় একটি রাজনৈতিক দল গঠন করার একটা প্রক্রিয়া ছিল, আপনার নিশ্চয়ই মনে আছে। আমরা নতুন রাজনৈতিক দল ঘোষণার একটা প্রক্রিয়ার কথা শুনেছিলাম। তো সেই প্রক্রিয়া যারা শুরু করেছিলেন বা যারা তখন সেই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন, তারা কি এখন বাংলাদেশে নাই? তারাও তো আছেন। ফলে -2 হারিয়ে গেছে বা -2 পরিকল্পনাটা নাই কোথাও, এটা নিশ্চিত করে বলা নতুন যাবে একটি না। রাজনৈতিক দল বলতে ডক্টর ইউনূসের রাজনৈতিক দলটির কথাই তো -2 প্রক্রিয়া না, ফেরদৌস আহমেদ কোরেশিও একটা করেছিলেন, ওই সময় একটা দল তৈরি করেছিলেন, আপনার নিশ্চয়ই মনে আছে। কোরেশি সাহেব একটা দল করেছিলেন, সেই দলটা তৈরি হয়ে গিয়েছিল। আর ইউনূস সাহেবেরটা তো হয় করতে করতে হয় নাই, কারণ তিনি 2-3টা চিঠিপত্র লিখেছিলেন, তারপরে বিদেশ থেকে ফিরলেই এয়ারপোর্টে সবার সাথে কথা বলতেন, হঠাৎ একদিন এয়ারপোর্টেই বলেছেন উনি এটা করবেন না, ব্যাস সব শেষ হয়ে গেছে। কিন্তু ওই প্রক্রিয়া যারা শুরু করেছিলেন, যারা চেয়েছিলেন, তারা সবাইকে বাংলাদেশ থেকে বের হয়ে চলে গিয়েছেন, তা তো জান নাই। ফলে এটা নিশ্চিত করে বলা যাবে না। তবে আপনি যেটা বারবার জানতে চাচ্ছেন যে কারা এটা করতে পারে, কারা এটা করতে পারে, এই প্রশ্নের উত্তর কিন্তু নাই। তবে অনেকেই যে করতে পারে এই ধারণাটা কিন্তু সুস্পষ্ট, কেননা এইখানে কিন্তু এক ধরনের অস্থিতিশীলতা তৈরি করার একটা প্রক্রিয়া আমরা লক্ষ্য করছি। এবং শুধু তাই না, বহু রাজনৈতিক দল আছে, ছোট ছোট রাজনৈতিক দল, যারা মনে করে যে নির্বাচনটা পিছিয়ে গেলে তাদের জন্য তাদের হৃত গৌরব পুনরুদ্ধার করা, অথবা তারা যে উল্টাপাল্টা কাণ্ড কারখানা করেছেন সেই কাণ্ড কারখানার জন্য ভোট কমে গিয়েছে সেটা হয়তো পাওয়া যাবে, অথবা তাদের বিরুদ্ধে যারা আছেন তাদেরকে পুরোপুরি নিষিদ্ধ করা যাবে। অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলেরও বিভিন্ন এজেন্ডা আছে, যেটা নির্বাচন পিছিয়ে গেলে এটা সহজ হয়ে যায়। নির্বাচন পেছানোর জন্য তারা কি করবেন এবং কি করবেন না আমরা তো সেটা জানি না।
অনেক ধন্যবাদ আপনাকে। একদমই সময় শেষ, তবুও খুব সংক্ষেপে হলেও অনেকগুলো প্রশ্ন ডক্টর মামুন। সেটি হচ্ছে যে ওই যে -2 প্রক্রিয়া চলমান আছে বলে আপনি মনে করেন কিনা, কারা থাকলে সেটির পেছনে কারা আছে, যে প্রশ্নগুলোর উত্তর ডক্টর তুষার দেওয়ার চেষ্টা করছেন, আপনার কাছ থেকে শুনতে চাই। এই কুশীলবদের বিষয়ে প্রশ্ন তুলছিলেন। ডক্টর ইউনূস কুশীলবদের মধ্যে ছিলেন, তার জন্য সেটিও কি একটা বিশেষ মানে সেই ছিলেন বলে একটা বার্তা আছে, একটা গুঞ্জন আছে, আলোচনা তখনও ছিল, এখনো আছে বিভিন্ন পর্যায়ে। সেটিও কি একটা মানে বাধা তারেক রহমানের ফেরার পেছনে? দেখুন, রাজনৈতিক মাইনাস যে কথাটা বলি বা মাইনাস ফর্মুলা, এটা কিন্তু আপনি শেখ মুজিবের সময় দেখেন আওয়ামী লীগে মোস্তাকদের ভূমিকা, আবার জিয়াউর রহমানের মৃত্যুর পরে একই আলোচনা এসছে। আবার আপনি দেখেন যে যখন 1/11 হলো তখন তুষার ভাই যে কথাটা বললেন, যারা করলো বিচার হলো না, আমরা সেটা একদিকে নিলাম, যারা সরকারের ছিল। কিন্তু একটা জিনিস আলোচনায় বড় করে আনা দরকার, এই আলোচনার ক্যানভাসে যেটা মিসিং, সেটা হচ্ছে যে সবসময় এই রাজনৈতিক দলগুলোর মধ্যেও কোনো গ্রুপ থাকে যারা এই সুযোগটা নেয় বা প্রভোগ করতে চায়, এবং সেটাই সবচেয়ে বড় প্রবলেম। এবং তারা আনফর্চুনেটলি, যেটা তুষার ভাই বললেন, যে তারা কারো অনেকের বিচার হয় না যারা -2 করতে চেয়েছে। আবার রাজনৈতিক দলগুলোতে দেখবেন যে তারা পুনর্বাসিত হয়। বিএনপি কিন্তু তার একটা উদাহরণ। এবং সেটা, এবং এখন যে বিএনপি যে জায়গাটা এসছে, অথবা তারেক রহমানের একক কর্তৃত্ব বা নেতৃত্ব তৈরি হয়েছে, বাট সেই আশঙ্কাগুলোকে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। হয়তো বা উনি দেশে আসলে সেই জিনিসগুলোকে নিয়ে আরো কাজ করবেন, কিন্তু এই মুহূর্তে হয়তো আমরা সাদা চোখে দেখতে পাচ্ছি না। যখন এই ধরনের ঘটনাগুলো ঘটে, তখন দলের বাইরের যে ফ্যাক্টর গুলো থাকে, সরকার বা সামরিক বাহিনী, ডিজিএফ, খোলাখুলি বললাম, তাদের রোল নিয়ে কথা হয়। কিন্তু একই সাথে যারা দলের ভিতরের কুশীলব থাকে, সেই দল আমরা ঐতিহাসিক ভাবে দেখেছি যে তাদেরকে চিহ্নিত করা একদিকে যেমন দলগুলো করতে পারেনি, আবার তাদেরকে পুনর্বাসিত করতে পেরেছে। যে কারণে কিন্তু এই -2 এর কথাগুলো বারবার আসতেছে। সেটা স্বাধীনতোত্তর বাংলাদেশে, বিশেষ করে 1/11 এর পর থেকে আমরা এই আলোচনাটা দেখেছি। এটাতে নতুন করে যে জায়গাটায় আমরা মনে হয় ঘি ঢাললো, সেটা হচ্ছে যে আমাদের ফ্যাসিস্ট শেখ হাসিনার পুত্র সজীব জয় সম্পত্তি বলছে যে রাজনীতি ফেরা না ফেরার প্রসঙ্গে উনি বিএনপিকে টেনে নিয়ে এসছেন। এইটা এক ধরনের আলোচনাতে নতুন করে, যেটা আমি বললাম, যে ঘি ঢালার মতো একটা বিষয়। আর আরেকটা জিনিস হচ্ছে যে তুষার ভাই যেটা বললো যে ছোট ছোট দল বা নতুন দলের কথা হয়তো মিন করেছেন, যে তারা ক্ষমতায় থাকতে চায়, -2 ভাবনা আসতে পারে, নির্বাচন পেছানোর বিষয়, এটাকে সামনে এনে হতে পারে। কিন্তু বড় দলটির কথা ভুলে গেলে হবে না, যারা ফাঁকা মাঠ পেয়ে এখন নানানভাবে রাজনীতিতে সোচ্চার হচ্ছে। আমি জামাত ইসলামের কথা বলছি। অথবা তাদেরও একটা অ্যাডভান্টেজ এটা হতে পারে যে তারা একটু গুছিয়ে নেবে, বা তাদের যে তথ্য বা ন্যারেটিভটা দাঁড় করানোর চেষ্টা করছে তারা, যত ইলেকশন দেরি হলে বিএনপি আরো নানান ইস্যুর মধ্যে পড়বে, তাদের আসন সংখ্যা বাড়বে, যেটা আমি ব্যক্তিগত মোটেও মনে করি না। তাদের যে ভোট সেই সংখ্যায় বেড়ে এখনই রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার মতো অবস্থায় তারা আছেন বলে মনে হয় না। বাট এই যে ঘটনাগুলো বললাম, এটা সবসময়, যে লাস্ট যে পয়েন্ট, এটা সহ সবসময় এই -2 ফর্মুলায় একটা ভূমিকা রাখে। তৃতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক যে পরিমণ্ডলে যে রাজনীতি, ভূ রাজনীতি, যে স্ট্র্যাটেজিক ইস্যুস বা ইমার্জিং ইস্যুস, যেটা রিজিওনাল পলিটিক্সে হয়, সেটা কিন্তু এটার একটা অন্যতম কারণ। এবং একসময় আমরা বলতাম যে আমেরিকা মাঝামাঝি গত গত অন্তত 2 ডিকেডসে, যে আমেরিকা রাষ্ট্র ক্ষমতা, সরকার পরিবর্তন করে বা রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন করে স্বার্থ আদায় করতে চায় না। কিন্তু সম্প্রতি কয়েকটি ঘটনা আমাদের ভেনেজুয়েলা সহ যদি আমরা দেখি, যে সেখানে কিন্তু রাষ্ট্র ক্ষমতা পাল্টিয়ে তারা তাদের স্বার্থ উদ্ধারের চেষ্টা করছে। এই ধরনের শক্তিগুলো সবসময় সক্রিয় থাকে। তার সঙ্গে যদি দেশের যারা, যে সরকারগুলো নির্বাচিত নয়, যাদের সরাসরি ম্যান্ডেট নেই, যারা বিদেশিদের সাথে কাজ করতে সেই অথরিটি ফিল করে না বা ওই মানসিক অবস্থা থাকে না, তাদের জন্য এই বিষয়গুলো ডিল করা অনেক কঠিন হয়। যে কারণে এই সময়গুলোতে দেখবেন আপনি আলোচনাটা বারবার ফিরে আসে। আমার কেন জানি মনে হয় যে এই জায়গাটাতে বাংলাদেশ আর নেই, এবং সেই জায়গায় উতরে গেছে আমরা। 2 সপ্তাহের মধ্যে আমরা আশা করি